মমতাজ মেরি আপু উনি জয়েন করছেন। মুমতাজ আসসালামু মেরি। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মেরি? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই তো আছি, অনেক ব্যস্ত, ভীষণ ব্যস্ত সময় কাটছে। কাজের চাপ, লকডাউনে কাজের চাপ কিন্তু অনেক বেড়ে গেছে আমাদের। জি ম্যাম। অনেকগুলো কাজ করছি তো সেই জন্য বেশি কাজের চাপ। বলি, যেমন ধরো আমি তোমাদের যেমন ক্লাস নিচ্ছি, বিপিএইচও ক্লাস নিচ্ছি, হ্যাঁ। তারপরে তোমার বিএসএমএমইউ তে সেক্সুয়াল হেলথ কোর্সের ক্লাস নিচ্ছি, হ্যাঁ। জি। তারপরে একটা কারিকুলাম রিভিউ করছি, ওটা হচ্ছে হসপিটাল ইনসিডেন্ট কমান্ড সিস্টেম, আর একটা হচ্ছে হসপিটাল প্রিপেয়ারনেস ফর ইমার্জেন্সিস। অর্থাৎ ইমার্জেন্সির সময় হসপিটাল কিভাবে কাজ করবে এটার উপরে আমরা অনেক আগে থেকে ট্রেনিং চলছে। এটা হচ্ছে এডিপিসি আছে, মানে হচ্ছে এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ারনেস সেন্টার। ওরা মূলত এই কাজটা, ওদের সাথে কাজটা করতে হয়। তো এই ডব্লিউএইচও তে মনে হয় কারিকুলামটা এরকম একটা আছে। রিভিউ এন্ড আপডেট করছি। হ্যাঁ, কি বললে হাবিব? ডব্লিউএইচও তে মনে হয় কোভিড-19 করছে, আচ্ছা। হ্যাঁ, তো আমাদের এখানে অবশ্য কোভিড-19 না, টোটাল এমার্জেন্সি নিয়ে আর কি। তো সেটার মধ্যে আমরা এখন এই ভাইরাস, বায়োলজিক্যাল যে ইমার্জেন্সি যেটা হয়, অর্থাৎ এপিডেমিক যেটা হয়, সেটার বিষয়ও আছে। তো এখন আমরা আপডেট করছি, সেটাকে আরেকটু ইলাবোরেট করছি এখানে। তো এই কাজটা করছি, পাশাপাশি আমাদের, তোমরা হয়তো জানো যে আমাদের ডিপার্টমেন্টে কিছু প্রজেক্ট আছে। হ্যাঁ, সেটা হচ্ছে একটা হলো অনেক বড়, এভার লার্জেস্ট প্রজেক্ট ইন বাংলাদেশ। এর আগে এত বড় প্রজেক্ট হয়নি, কম্ব্যাটিং জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস ইন বাংলাদেশ। এটা ছিল, এটা 2018-এ আমরা শেষ করেছি, কিন্তু এখনো এটার কমপ্লিশন রিপোর্ট তৈরি হয়নি। অর্থাৎ কিছু সার্ভে করা বাকি ছিল, সেই সার্ভে করে সেই সার্ভে রিপোর্ট তৈরি করা এবং প্রজেক্ট কমপ্লিশন রিপোর্ট, সেটার দায়িত্ব আমার। আমি প্রজেক্ট কমপ্লিশন রিপোর্ট তৈরি করছি, আর পাশাপাশি সার্ভে রিপোর্ট অবশ্য আমার টিমে যারা আছে ওরা করছে। তো এটা একটা কাজ করছি। তো এই সূত্রে বলে রাখি, আমাদের কিন্তু আরো একটা আমাদের ডিপার্টমেন্টে, এবং এই কম্ব্যাটিং জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস ইন বাংলাদেশ, এই প্রজেক্টের আমি হচ্ছি টিম লিডার। ঠিক আছে। আর ভিসি যে ছিলেন আগে, প্রফেসর লিয়াকত আলী, তোমরা হয়তো নাম শুনলে, উনি ছিলেন প্রজেক্ট কোঅর্ডিনেটর। তো এই কাজগুলো শেষ করে, প্রজেক্ট কমপ্লিশন রিপোর্ট শেষ করে, আমরা প্রজেক্ট কোঅর্ডিনেটর যে এক্স ভিসি প্রফেসর লিয়াকত আলী, ওনার কাছে দিয়েছি। সেই 4 তারিখ থেকে ওনার কাছে এখন পর্যন্ত পড়ে আছে, উনি এখনো ওকে দিচ্ছে না। এই এই হলো অবস্থা। আর আমাদের ডিপার্টমেন্টের আরেকটা প্রজেক্ট আছে, এটা হলো তোমার কম্ব্যাটিং নন কমিউনিকেবল ডিজিজ অ্যামং রোহিঙ্গা পপুলেশন। ওকে, তাহলে রোহিঙ্গাদের উপরে আমাদের একটা প্রজেক্ট রান করছি, কিন্তু এট দি মোমেন্ট যেহেতু কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের প্রজেক্ট অ্যাক্টিভিটিটা কিছুটা স্টপ হয়ে আছে। আপনাকে কি ম্যাডাম কক্সবাজার যেতে হয়? এখানে তো পুরোটাই কক্সবাজারেই আমরা গিয়েছি, আমরা পুরোটাই, যেহেতু কাজটা তো কক্সবাজারেই, সুতরাং সেভারাল টাইমস আমাদের কক্সবাজারে যেতে হয়েছে। কিন্তু এই কোভিড প্যান্ডেমিক শুরু হওয়ার পর থেকে আমরা আসলে আমাদের কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে, কারণ ওখানেও কোভিড-19 প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোই চলছে। সুতরাং ওরা ডায়াবেটিস বা হাইপারটেনশন, আমরা যে নন কমিউনিকেবল ডিজিজ গুলো নিয়ে কাজ করছি, সেগুলো আসলে ওইভাবে কার্যক্রমগুলো চলছে না। এই 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 হলো অবস্থা। সুতরাং সেই বিষয় নিয়েও কাজ করতে হয়। পাশাপাশি তোমার এই গতকালকে আমি একটা ক্লাস নিতে গিয়েছিলাম অ্যাজ এ রিসোর্স পারসন, যেটা হচ্ছে অ্যাডোলেসেন্ট হেলথের উপরে একটা শর্ট কোর্স করছে। এটা ইমপ্লিমেন্ট করছে বিএসএমএমইউ, কিন্তু এখানে সাপোর্ট হচ্ছে ইউনিসেফ এবং নেদারল্যান্ড গভর্নমেন্টস এর সাপোর্ট, প্লাস বাংলাদেশ গভর্নমেন্টের। তো ওইটা নিয়ে এতদিন ব্যস্ত ছিলাম। তারপরে গতকালকে আমার সেশন ছিল, সকাল 9টা থেকে আমি ওখানে গিয়েছি, বাসায় ফিরেছি 3টা-4টার দিকে। তো এইরকম ব্যস্ততার মধ্যে আসলে দিন কাটছে, বুঝতে পারছো। আর কে জয়েন করলো আমার সাথে? আর কেউ? মেরি? আর কেউ কি জয়েন করেছে? আমাকে না একটু ম্যাম, জানাবে। আইরিন আপু আমাকে ফোন দিয়েছিল মাত্র, উনি জয়েন করতে পারতেছেন, আমি আবার লিংকটা তাকে হ্যাঁ দিয়েছি জয়েন মাত্র। করছেন আইরিন সুলতানা আপু জয়েন করছেন। ওকে, ফাইন, গুড। আইরিন, তো আইরিন কি একটু কথা বলবে যারা জয়েন করছে, সো দ্যাট আই ক্যান স্টার্ট মাই সেশন? আসসালামু আলাইকুম ম্যাডাম, জয়েন করেছি। হ্যাঁ, আইরিন। জি ম্যাডাম। ওকে, আইরিন কেমন আছো? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ। ভালো আছো? জি আচ্ছা, ম্যাডাম। যাক, ভালো থাকলেই ভালো। আর আমাদের বন্যার কি খবর?
হ্যাঁ, আপুর সাথে আমার 20 মিনিট আগে কথা হয়েছে। উনি একটু আগে মনে হয় বাসায় আসছে, মনে হয় জয়েন করবে, রেডি ও তো হচ্ছে। অনেক বিপদের মধ্যে আছে, ওর পুরো ফ্যামিলি বিপদে আছে, শুনে খুবই খারাপ লাগছিল। বড় মামাটা মারা গিয়েছে, ছোট মামা আক্রান্ত হয়েছে, তার মধ্যে আবার ডেঙ্গুও ধরা পড়েছে তার। তো আসলে ফ্যামিলি ক্রাইসিস খুবই মারাত্মক পর্যায়ে চলছে। যাদের ফ্যামিলির উপর এফেক্টটা হচ্ছে তারা কেবল বুঝতে পারছে যে এটা কত বেশি কষ্টকর। আর যেটা আমি বলতে চাই যে তোমাদের অ্যাসাইনমেন্টের কিন্তু আর বেশি সময় দেওয়া যাচ্ছে না, ঠিক আছে? আর মাত্র 2টো ক্লাস হবে। এই ধরো এই নেক্সট ফ্রাইডেতে আসসালামু একটা আলাইকুম ক্লাস ম্যাম। হবে। ওয়ালাইকুম আসসালাম। বন্যা, জি ম্যাম। কি খবর তোমার? কেমন আছো? ভালো আছো তো? এই তো আছি ম্যাম, আলহামদুলিল্লাহ। আমরা তোমার জন্য ওয়েট করছিলাম, বুঝতে পারছো? সরি ম্যাম, আমার একটু নেটে সমস্যা হয়ে গেছিল, এর জন্য জয়েন করতে দেরি হয়ে গেছে। ঠিক আছে, হতেই পারে, কোনো সমস্যা নেই। সরি বলার কিছু নেই। আমি জানি যে তুমি খুব সিনসিয়ার, সে কারণে আমি বুঝতে পারছিলাম তুমি হয়তো কোনো প্রবলেমে পড়েছো। তো ঠিক আছে, তাহলে আমরা এই নেক্সট ফ্রাইডেতে আমাদের ক্লাস আছে সকাল 11টায়, তাই তো? ম্যাম সকাল 8টায় আর 8:30টায়। সরি 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 সরি, দেখছি তুমি না বললে আমি তো ভুলেই গেছিলাম, আমি 11টার সময় ক্লাসে। তাহলে সকাল 8টায়, তাই তো? নেক্সট ফ্রাইডেতে। তাহলে আমাদের হাতে আর কিন্তু সময় নাই। তোমাদের মনে আছে যে 18 সেপ্টেম্বরের মধ্যে আমাদের ক্লাস শেষ করতে হবে, তাই তো? রুটিন ছিল। জি ম্যাম। তাহলে সেই অনুযায়ী আমাদের হাতে আর 2টো সেশন আছে। হ্যাঁ, মনে করি যে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবে এবং 1 সপ্তাহ পরে আমি কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট প্রেজেন্ট করবে তোমরা, ঠিক আছে? তোমরা একটা কপি তৈরি করবে, এটা সফট কপি, হার্ড কপি দরকার নাই। অর্থাৎ টেক্সট তৈরি করবে, হ্যাঁ, একটা বলে ডকুমেন্ট তৈরি করবে এবং একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা সবার সাথে শেয়ার করবে। তোমরা নিজেরাই এটা করবে না, আমি চাই যে ধরো গুগল মিটে তুমি লিংক পাঠিয়ে দিলে, ঠিক আছে? গুগল মিটে আমরা প্রেজেন্টেশন গুলো দেখলাম, একদিনেই আশা করি হয়ে যাবে, 1.5 ঘন্টার মধ্যে, বেশি সময় না, 10 মিনিট 15 মিনিট ম্যাক্সিমাম প্রেজেন্ট করবে, ঠিক আছে? কিন্তু সিরিয়াসলি করতে হবে। তোমরা যদি খুব ভালো করে প্রেজেন্ট না করো, অ্যাসাইনমেন্ট যদি ভালো না হয়, তাহলে কিন্তু ভালো গ্রেড দেওয়া সম্ভব না, কারণ অ্যাসাইনমেন্ট একটা ডকুমেন্ট, ঠিক আছে? তো ভালোভাবে অবশ্যই করবে। এবং আমি এখন পর্যন্ত তোমাদের কোনো টাইটেল পাই নাই, টপিক কি সিলেক্ট করেছো আমি জানতে পারি নাই। সো ইটস আপ টু ইউ, বাট আমার সাথে শেয়ার করা দরকার ছিল। ম্যাম আসলে মানে আমি এখনো সিলেক্ট করতে পারি নাই, বাকি 2জন সিলেক্ট করেছে। ম্যাম সমস্যা না, আমি কালকে পরশুর মধ্যে আপনাকে টপিকগুলো আমরা জানাই দিব। তোমরা একটু সার্চ করে দেখবা ম্যাটারনাল হেলথে কোন বিষয়টা ধরো আমি খুব একটা পড়াই নাই বা এটা জানা দরকার ছিল, এরকম ছোটখাটো ছোট ছোট বিষয় নিয়ে তো অনেক কাজ করার সুযোগ আছে। হ্যাঁ, আর আমি তো তোমাদেরকে কন্টেন্ট পাঠিয়ে দিছিলাম, কন্টেন্টের মধ্যে থেকে খুঁজে বের করতে পারো যে কোনটা নিয়ে তুমি বলতে চাও। ধরো আমি যে কথাগুলো বলে ফেলেছি ওইটাই যদি জাস্ট কপি পেস্ট করো, সেটা তাহলে তো হবে না। হ্যাঁ, আমরা চাই যে নতুন করে সুন্দর করে একটা, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের রেজাল্ট। অ্যাসাইনমেন্ট একটা পার্ট অফ অ্যাসেসমেন্ট, বুঝতে পারলে? তো আমি আর কথা না বাড়াই, তাহলে আমি ক্লাস শুরু করি। আচ্ছা, তো ম্যাটারনাল নিউট্রিশন যেটা আমরা মিস করেছিলাম ওই দিন, পরে আর আমি ট্রাই করি নাই, কারণ যেহেতু বন্যার নেটওয়ার্ক প্রবলেম ছিল, তো ও তো অ্যাটেন্ড করতে পারতো না, এই জন্য ডিসাইড করলাম যে পরেই নেই, ঠিক আছে? একটু 1 মিনিট 1 সেকেন্ড একটু ওয়েট করো। তাহলে আজকে আমাদের ম্যাটারনাল নিউট্রিশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এখানে আমাদের কিছু অবজেক্টিভস আছে। বন্যা, তুমি কি রেডি আছো? অবজেক্টিভস গুলো একটু পড়ে শোনাতে পারবে? জি ম্যাম। শোনাও। Learning objectives. At the end of the session, the students will have learned the importance of nutrition in achieving a healthy pregnancy and successful lactation. The specific roles of key nutrients that are especially important during pregnancy and lactation. The nutritional requirement and dietary guidelines in pregnancy and lactation. The consequence of maternal malnutrition, risk factors for maternal malnutrition, interventions to improve maternal nutrition. ওকে, ফাইন, থ্যাংক ইউ। অনেকগুলো আমাদের অবজেক্টিভস আছে, তাহলে আমরা শুরু করি। ম্যাটারনাল নিউট্রিশন বলতে আমরা মিন করছি এখানে নিউট্রিশন ইন প্রেগন্যান্সি আর নিউট্রিশন ইন ল্যাকটেশন। ওকে,
এখন আমরা বলছি যে হেলদি প্রেগনেন্সি এন্ড সাকসেসফুল ল্যাকটেশন, আমাদের ম্যাটারনাল নিউট্রিশনের গোল হচ্ছে হেলদি প্রেগনেন্সি এন্ড সাকসেসফুল ল্যাকটেশন। তো এই হেলদি প্রেগনেন্সি বলতে আমরা কি বুঝাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাকে জিজ্ঞেস করি যে হেলদি প্রেগনেন্সি বলতে কি বুঝায়, তাহলে কি বলতে হবে যে এমন একটা প্রেগনেন্সি ওয়ান উইদাউট ফিজিক্যাল অর সাইকোলজিক্যাল প্যাথোলজি ইন দ্য মাদার অর ফিটাস। তো ফিজিওলজিক্যাল অর সাইকোলজিক্যাল, ফিজিক্যাল অর সাইকোলজিক্যাল কোনো ধরনের প্যাথোলজি যদি না থাকে সেটা মায়েরও এবং ফিটাসেরও। The results in the delivery of a healthy baby with optimal birth weight and length. অপটিমাল বার্থ ওয়েটটা জানতে হবে যে অন অ্যান অ্যাভারেজ বার্থ ওয়েট কত হয় আর বার্থ লেন্থ কত হয়, জন্মের সময় একটা বাচ্চার লেন্থ কত থাকে। কেউ কি বলতে পারবে? কেউ কি বলতে পারবে? 50 সেন্টিমিটার। রাইট, 50 সেন্টিমিটার। ভেরি গুড, খুব ভালো বলেছো। আর বার্থ ওয়েট, অ্যাভারেজ বার্থ ওয়েট কত? 4 কেজি। 4 কেজি তো বেশি হয়ে above যাচ্ছে। অ্যাভারেজ 2.5 kg 2.5 কেজি ও অ্যাভারেজ না, Above. হ্যাঁ অ্যাবাভ। মানে জি ম্যাম, মানে Above. আড়াই কেজির উপরে আমি হতে হবে। অ্যাভারেজ বলেছি, আমি অ্যাবাভ আচ্ছা। বললে তো উত্তরটা আসবে না, জি ম্যাম। ঠিক আছে? জি। তাহলে 3 to 3.5 কেজি হচ্ছে অ্যাভারেজ বার্থ ওয়েট, ঠিক কিনা? এই বেশিরভাগ বাচ্চা 3.2, 3.3, 3.4, 5 এরকম একটা রেঞ্জের মধ্যে বেশিরভাগ বাচ্চা জন্মায়, তাই না? যদি 4 এর কাছাকাছি চলে যায় তাহলে কিন্তু আমাদের চিন্তা করতে হয় যে ম্যাটারনাল কোনো প্রবলেমের জন্য বড় হয়ে গেল কিনা, ঠিক আছে? সো এটা হলো অ্যাভারেজ বার্থ ওয়েট এন্ড বার্থ লেন্থ। তাহলে হেলদি প্রেগন্যান্সি বলতে কি বোঝায় আমরা বুঝতে পারছি। দেন হচ্ছে যে সাকসেসফুল ল্যাকটেশন বলতে কি বোঝায়। সাকসেসফুল ল্যাকটেশন হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এক্সক্লুসিভ ল্যাকটেশন ফর 6 মান্থ। ওকে, তাহলে 6 মান্থ হচ্ছে এক্সক্লুসিভ, দেন কন্টিনিউ করবে ল্যাকটেশন ফর 2 ইয়ার্স এন্ড বিয়ন্ড। 2 ইয়ার্স এন্ড বিয়ন্ড কথাটার মানে হচ্ছে 2 বছর পর্যন্ত মিনিমাম, কমপক্ষে, ঠিক আছে? কিন্তু তারও বেশি হতে পারে। 4 বছর 5 বছর ব্রেস্ট ফিডিং করলেও কোনো ক্ষতি নাই, এই জিনিসটা তোমাদের বুঝতে হবে, জানতে হবে। তারপর হচ্ছে মাদার উইথ গুড হেলথ। সো সে ল্যাকটেশন করতে পারছে, পাশাপাশি তার হেলথ যাতে ভালো থাকে, সেটাও কিন্তু সাকসেসফুল ল্যাকটেশনের একটা ক্রাইটেরিয়া। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ওয়েল। এখন হেলদি মম বা হেলদি বেবি, এটা ডিপেন্ড করছে কিসের উপরে? নিউট্রিশনের উপরে। ওকে, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রাইম ফ্যাক্টর হচ্ছে ম্যাটারনাল নিউট্রিশন। তাহলে নিউট্রিশন হচ্ছে অ্যাজ দি ফাউন্ডেশন অফ লাইফ থ্রুআউট প্রেগন্যান্সি অ্যান্ড বিয়ন্ড। প্রেগন্যান্সির সময় যে নিউট্রিশনটা তৈরি হচ্ছে একটা বাচ্চার মধ্যে, ঠিক আছে, সেটাই তার কিন্তু ফাউন্ডেশন, ঠিক কিনা? আমরা যেমন বিল্ডিং তৈরি করলে একটা ফাউন্ডেশন তৈরি করি না, তার উপরে তো বিল্ডিংটা দাঁড়ায়, ঠিক কিনা? তো জন্মের সময় তার যে নিউট্রিশনাল অবস্থা, যে অবস্থা হচ্ছে একটা বাচ্চা যেভাবে জন্মাচ্ছে জন্মের সময় প্রেগন্যান্সি পিরিয়ডে, সেটার উপরেই কিন্তু তার সারা জীবনটা কিন্তু নির্ভর করছে। সেজন্যই বলছে যে নিউট্রিশন অ্যাজ দ্য ফাউন্ডেশন অফ লাইফ throughout pregnancy and beyond. So maternal nutrition throughout pregnancy very important. Even after pregnancy, maternal nutrition very important. So child nutrition begins with maternal nutrition. তাহলে বাচ্চার নিউট্রিশন কেমন হবে, ভালো মন্দ, এটা কিন্তু সূচনা অর্থাৎ ফাউন্ডেশনই তৈরি হচ্ছে ম্যাটারনাল নিউট্রিশন দিয়ে। I hope you understand this. জি ম্যাম। এখন আমরা বুঝতে চেষ্টা করব যে এই যে ম্যাটারনাল নিউট্রিশন বলছি, এটা কেন যে এত গুরুত্বপূর্ণ, কেন? কারণ হচ্ছে হেলদি বেবি মানে হচ্ছে হেলদি অ্যাডাল্ট। এটার একটা, এই যে কথাটা বলা হচ্ছে, এটার একটা কারণ হচ্ছে যে ফিটাল অরিজিন অফ অ্যাডাল্ট ডিজিজ। এই কথাটা আমরা বুঝতে পারছি, হ্যাঁ? ফিটাস থাকা অবস্থায় তার অ্যাডাল্ট লাইফে কি ধরনের ডিজিজ তার হতে পারে সেটার প্রোগ্রামিং হয়ে যায়, ঠিক আছে? সেটা প্রোগ্রাম তৈরি করে ফেলে। এখন দেখো না, কম্পিউটারে বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করে ফেলা যায়। ধরো একটা অ্যালার্ম সিস্টেম যদি আমি বলি, ঘড়িতে অ্যালার্ম দেওয়া হয়, শুধু সিম্পল একটা যদি উদাহরণ দেই, আমরা অ্যালার্ম দিচ্ছি যে সময়, কিন্তু অ্যালার্মটা সেট করছি আমরা কখন? অনেক দেরি করে, 10 ঘন্টা 12 ঘন্টার মধ্যে, তাই তো? ঠিক এরকমই হয় যে ছোটবেলায় যে প্রোগ্রামটা তৈরি হয়, অ্যাডাল্ট লাইফে সেটার ম্যানিফেস্টেশন হয়। সেই জন্যই বলছে ফিটাল অরিজিন অফ অ্যাডাল্ট ডিজিজ। তার মানে হচ্ছে টার্ম ইনফ্যান্টস হু আর স্মল ফর দেয়ার জেস্টেশনাল এজ আর predisposed to obesity and have an increased susceptibility to cardiovascular disease and type 2 diabetes in adulthood. কেন হচ্ছে? as a consequence of physiologic adaptation of undernutrition during fetal life.
তাহলে নিউট্রিশনটা যে কত গুরুত্বপূর্ণ, এই যে কথাগুলো বলছে ফিটাল অরিজিন অফ অ্যাডাল্ট ডিজিজ, এই কথাগুলোর মধ্যে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তাহলে আন্ডার নিউট্রিশন ফিটাল লাইফে যদি বাচ্চাটা সাফার করে, আন্ডার নারিশ থাকে বাচ্চাটা, তাহলে কি হবে, তার জন্ম হবে স্মল ফর ডেট হিসাবে, ঠিক আছে? কিন্তু সে ফুল টার্ম হচ্ছে, কিন্তু ফুল টার্ম অনুযায়ী তার জেস্টেশনাল এজ অনুযায়ী তার যে ওয়েট হওয়ার কথা ছিল সেই ওয়েট তার হচ্ছে না। ওকে, যার জন্য আমরা তাকে বলছি স্মল ফর দেয়ার জেস্টেশনাল এজ। তো এই ধরনের বাচ্চাদের কি হয়, তারা দে আর প্রিডিসপোজ টু ওবেসিটি, তাদের ভবিষ্যৎ জীবনে অ্যাডাল্ট যখন হচ্ছে তখন তারা ওবেজ হওয়ার চান্স থাকে। চিন্তা করো, স্মল ফর ডেট ছিল, সে অ্যাডাল্ট লাইফে ওবেজ হচ্ছে। এবং তারা সাসেপ্টেবল হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ যেগুলো হচ্ছে, এবং টাইপ 2 ডায়াবেটিস। তাহলে অ্যাডাল্ট লাইফে তাদের কি ধরনের ডিজিজ হবে, কার্ডিওভাস্কুলার ডিজিজ গুলো হবে এবং টাইপ 2 ডায়াবেটিস হওয়ার চান্স থাকে। সে কারণে ফিটাস যদি ম্যালনারিশ বা আন্ডারনারিশ থাকে, সেক্ষেত্রে তার লেটার লাইফে অর্থাৎ অ্যাডাল্ট লাইফে এই কনসিকুয়েন্সেস গুলো হতে পারে। দ্যাটস ওয়াই ম্যাটারনাল নিউট্রিশন এনশিওর করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। জি ম্যাম। এই যে আমরা আলোচনা করলাম, এইটাকে একটা বলা হয় বার্কারস হাইপোথিসিস। ওকে, বার্কার নামে একজন সায়েন্টিস্ট আছেন, উনি এই হাইপোথিসিসটা তৈরি করেছেন এবং অনেক গবেষণা হয়েছে, এই হাইপোথিসিসটা প্রুভ করেছেন, প্রমাণিত হয়েছে। তো বার্কার সাহেব এখনো বেঁচে আছেন। আমার একটা গল্প মনে পড়ছে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি যখন নিপসমে ছিলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে, তখন ওই ডিপার্টমেন্টের অনেক গুরু দায়িত্বই আমাকে পালন করতে হতো। এবং আমার সাথে এই যে আমাদের যে ডিজি মহোদয় প্রফেসর আবুল কালাম আজাদ, উনি যে এই যে ওনাকে যে বাধ্য করা হলো রেজিগনেশন দেওয়ার, উনি ছিলেন আমার সাথে। উনি ছিলেন অ্যাসোসিয়েট প্রফেসর, আমি ছিলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। বাট বললাম যেটা, যে ইসের দায়িত্ব মূলত আমাকেই তখন পালন করতে হতো বেশিরভাগ, কারণ উনি ছিলেন বায়োকেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডে, যার জন্য বেশিরভাগ দায়িত্ব আমাকে নিতে হতো। আমাদের ওখানে একটা সেমিনার হয়েছিল ঠিক এটার উপরে, যে ম্যাটারনাল নিউট্রিশনের উপরে, ঠিক আছে? এটা করেছিল আমাদের স্টুডেন্টরা, এমপিএইচ স্টুডেন্ট নিপসামে যারা ছিল, যারা ওরা নিউট্রিশনে এমপিএইচ করছিল। তখন বার্কার যে ওনার সাথে আমরা যোগাযোগ করেছিলাম, যোগাযোগ করার পরে উনি কিন্তু ওনার একটা শুভেচ্ছা বার্তা আমাদের ওই সেমিনারের জন্য উনি পাঠিয়েছিলেন। সেই শুভেচ্ছা বার্তাটা আমরা সবাইকে শুনিয়েছিলাম। সেই অডিটোরিয়াম, নিপসাম অডিটোরিয়ামে সেমিনারটা হয়েছিল। আমরা বার্কার সাহেবের সরাসরি কণ্ঠে তার শুভেচ্ছা বার্তা শুনিয়েছিলাম। উনি এই হাইপোথিসিসটা লিখেছিলেন, আবিষ্কার করেছেন, যে বাচ্চা স্মল ফর ডেট যদি হয়, আন্ডার নারিশ যদি হয়, তাদের অ্যাডাল্ট লাইফে ডিজিজ রিস্ক গুলো থাকে। So nutrition requirement increases tremendously during pregnancy and lactation, as the expectant or nursing mother not only has to nourish herself but also growing fetus and the infant who is being breastfed. তাহলে ম্যাটারনাল নিউট্রিশন এখানে বলছে যে নিউট্রিশন রিকোয়ারমেন্ট বেড়ে যাচ্ছে প্রেগন্যান্সি আর ল্যাকটেশনে, দুটো সময় বেড়ে যাচ্ছে। কি কারণে? একটা হচ্ছে তার নিজের হেলথের জন্য, আর একটা হচ্ছে তার গ্রোয়িং ফিটাসের জন্য, প্লাস তাকে প্রিপারেশন নিতে হবে ব্রেস্ট ফিডিং এর জন্য। ওকে, এই দুটো কারণে তার নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট ট্রিমেন্ডাসলি বেড়ে যাচ্ছে। তো এখানে আমরা বলছি যে উইমেন নিড টু অ্যাটেইন গুড নিউট্রিশন স্ট্যাটাস বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার প্রেগন্যান্সি। কেন? তাহলে নিউট্রিশন স্ট্যাটাস অফ মাদার বিফোর প্রেগন্যান্সি, ডিউরিং প্রেগন্যান্সি এবং আফটার প্রেগন্যান্সি, তিনটা স্টেজেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কি কারণে? সো টু অপটিমাইজ ম্যাটারনাল হেলথ, সো ম্যাটারনাল হেলথকে অপটিমাইজ করার জন্য রিডিউস রিস্ক অফ প্রেগন্যান্সি কমপ্লিকেশনস। সো গুড নিউট্রিশন এনশিওর or reduces risk of pregnancy complications, reduce risk of birth defects. আমরা যখন পুরো সেশন শেষ করব তখন দেখব যে what are the nutrients are related to birth defects, what are the nutrients are related to pregnancy complications, reduce risk of chronic disease in children and adulthood. সেটা কিভাবে? ensuring adequate nutrition, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, fetal origin of adult disease. সো আমরা যদি well nourished একটা কি বলে ফিটাস থাকে, ওয়েল নারিশড ফিটাস থাকে, তাহলে সে যদি অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ হয়, অর্থাৎ টার্ম ইনফ্যান্ট যদি তার যতটুকু ওজন হওয়া দরকার ততটুকু ওজন নিয়ে যদি সে জন্মায়,
তাহলে কিন্তু তার ক্রনিক ডিজিজের রিস্কটা, তার অ্যাডাল্টহুডে যে ক্রনিক ডিজিজ হওয়ার রিস্ক, সেটা অনেকটা রিডিউস করা সম্ভব। ওকে, তাহলে বুঝতে পেরেছো কি কারণে আসলে বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার প্রেগনেন্সি নিউট্রিশন অপটিমাইজ ম্যাটারনাল নিউট্রিশন প্রয়োজন। তো আমরা এখন আলোচনা করি ইম্পর্টেন্স অফ ম্যাটারনাল নিউট্রিশন during pregnancy and lactation. Adequate nutrition during pregnancy ensures healthy pregnancy outcome. আমরা অলরেডি বলেছি healthy pregnancy outcome কাকে বলে। That means healthy baby with optimal birth weight and birth time, and as well as healthy mother. And adequate nutrition during lactation resulting successful lactation and maintenance of maternal health. এই কথা দুটো আমরা আগেই ওই পিকচার যেগুলো দেখিয়েছি সেখানে আমরা দেখিয়েছি। এখন এটা আমাদের জানা দরকার যে সাকসেসফুল প্রেগন্যান্সি আর ল্যাকটেশনের জন্য তিনটা মূল ফ্যাক্টর কাজ করে। 3 primary factors for success. একটা হচ্ছে প্রিভিয়াস নিউট্রিশনাল স্ট্যাটাস, অর্থাৎ প্রেগন্যান্সি হওয়ার আগে নিউট্রিশনাল স্ট্যাটাস যদি ভালো না হয় সেক্ষেত্রে সাকসেসফুল প্রেগন্যান্সি বা সাকসেসফুল ল্যাকটেশন করা অনেক সময় অনেক দুরূহ হয়ে যায়। পাশাপাশি সেকেন্ডটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট গেইন ডিউরিং প্রেগন্যান্সি। তাহলে প্রেগন্যান্সি পিরিয়ডে তার ওয়েট গেইনটা যাতে অ্যাপ্রোপ্রিয়েট হয়, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেসফুল প্রেগন্যান্সি আর ল্যাকটেশন। আর 3 নম্বর হচ্ছে adequate intake of essential nutrients. তাহলে একবার আমরা বলছি প্রেগন্যান্সি ওয়েট গেইনের কথা, পাশাপাশি আমরা বলছি এসেনশিয়াল নিউট্রিয়েন্টের কথা। অনেক সময় দেখা যায় যে যেহেতু ওয়েট গেইনটা ডিপেন্ড করে ক্যালোরির উপরে, কত এনার্জি সে নিচ্ছে, তো অনেক মা হয়তো ভাত জাতীয় খাবার যেগুলো এনার্জি গিভিং ফুড, সে খাবারগুলো বেশি খাচ্ছে, অর্থাৎ তার যে এনার্জি নেওয়া দরকার সেই এনার্জিটা সে ঠিক মতনই নিচ্ছে, কিন্তু সে এসেনশিয়াল যে নিউট্রিয়েন্ট, পার্টিকুলারলি মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা, সেই মাইক্রোনিউট্রিয়েন্ট ইনটেক যদি তার ঠিক না হয়, অ্যাপ্রোপ্রিয়েট না হয়, সেক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সি অ্যান্ড ল্যাকটেশন সাকসেসফুল হবে না। বুঝতে পেরেছো? তাহলে কিছু এসেনশিয়াল নিউট্রিয়েন্ট ইনটেকটা প্রেগন্যান্সি পিরিয়ডে এবং ল্যাকটেটিং মাদারদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ফর সাকসেসফুল প্রেগন্যান্সি অ্যান্ড ল্যাকটেশন। সো ফার ইউ আন্ডারস্ট্যান্ড কি বলছি আমি? ইয়েস ম্যাম। Okay, thank you. So why focus on maternal nutrition? যেগুলো আমরা বলেছি ওই কথাগুলোই হয়তো এখানে আবারও বলা হচ্ছে। Good maternal nutrition is important for the health and reproductive performance of women and the health and survival development of their children. একটা হচ্ছে health and reproductive performance of women and survival development of their children. Okay, you understand that because successful lactation এর জন্যই কিন্তু child survival and child development এটা সাকসেসফুল হবে। Maternal health and newborn health are closely linked. Okay, good maternal health reflects good neonatal health, newborn health. So at least 20% of the burden of disease in children below the age of 5 is related to poor maternal health and nutrition. It's very important. So children দের যে ডিজিজ বার্ডেন, এটার সাথে একটা ম্যাটারনাল নিউট্রিশনের রিলেশন আছে। হোয়াট ইজ দ্য রিলেশন? বলা হচ্ছে 20% at least যে ডিজিজগুলো হচ্ছে under 5 চিলড্রেনদের মধ্যে, that is related to maternal health and nutrition. So many children are tragically left motherless each year due to preventable maternal deaths. তাহলে এখানে কি বলছি আমরা, যে অনেক শিশুই কিন্তু তার মাকে হারায়। আমরা ম্যাটারনাল মর্টালিটি মরবিডিটি দেখেছি। Okay, so these children are 10 times more likely to die within 2 years of their mother's death. So maternal death also leads to child death. বলা হচ্ছে যে অনেক বাচ্চারাই কিন্তু within 2 years এর মধ্যে মারা যাচ্ছে। So maternal ill health, তাহলে মাকে সুস্থ থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। Maternal ill health and death impacts families, communities and societies. এই কথাগুলো আমরা আগেও জানি। So we understand this very well, যে কিভাবে maternal ill health or death impact করছে ফ্যামিলিকে, কমিউনিটি অথবা সোসাইটি। Nutritional deficiency contribute to low birth weight and birth defect as well. এটা আমরা জানি যে বার্থ ডিফেক্ট হতে পারে ডেফিসিয়েন্সির কারণে, and low birth weight হচ্ছে nutritional deficiency. In developing countries, mothers given zinc supplements during pregnancy shown improved immune function and reduction of diarrhea and respiratory illness in infancy. একটু আগে যে বলা হলো যে ম্যাটারনাল নিউট্রিশনের উপরে চাইল্ডের অনেক মরবিডিটি and child survival ডিপেন্ড করে। তাহলে এখানে বলছে যে জিঙ্ক সাপ্লিমেন্ট যেসব মায়েদেরকে দেয়া হয়েছে সে সমস্ত বাচ্চাদের
দেখা যাচ্ছে যে ইমিউন ফাংশনটা ভালো করছে, যার জন্য তাদের ডায়রিয়া এবং রেসপিরেটরি ইলনেস কিন্তু তাদের কম হয়েছে। অর্থাৎ মায়ের জিঙ্ক নিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, energy energy is if decreases during pregnancy, reduce 15 to 20% number of cells in the organs, decrease the head circumference. তাহলে ডিউরিং প্রেগনেন্সি যদি এনার্জি ইনটেক কম থাকে তাহলে কি হতে পারে, 15 to 20% যে সময় অর্গানে যে সমস্ত অর্গান তৈরি হয় শরীরে বাচ্চাটার, সেই অর্গানে তার সেলটা কম হবে। ওকে, যার ফলে তার ব্রেনও দেখা যাবে যে তার ব্রেনটাও তার ছোট হতে পারে, হেড সার্কামফারেন্সও তার কম হবে। So greatest reduction in brain which কারো কাছে কি আছে, লাস্টে কি লেখা আছে একটু পড়া যায়? লাস্ট পয়েন্টটা আমারটা তো আসে নাই। পার্টটা এসছে সেটা বলো। জয়রিয়া কথা বলো না। ম্যাম আছে। বলো। Greatest reduction in brain which undergoes most rapid cell division. ওকে, তাহলে এখানে কথাটা যেটা বলেছে যে আমরা যেটা একটু আগে বললাম যে এনার্জি যদি কম নেয় প্রেগন্যান্সি পিরিয়ডে তাহলে 15 to 20% নাম্বার অফ সেল কম হবে। তাহলে সবচেয়ে বেশি হবে ব্রেন সেলে। ব্রেন সেলে গ্রেটেস্ট রিডাকশন হবে, যেটা বলছে উইচ আন্ডারগো র্যাপিড সেল ডিভিশন, সেইটাতে সবচেয়ে বেশি ব্রেন সেল কম হবে। তাহলে বোঝা গেল? জি ম্যাম। এখন নিউট্রিশন প্রায়ার টু প্রেগন্যান্সি, প্রেগন্যান্সির আগে নিউট্রিশনের গুরুত্বপূর্ণ কি? নিউট্রিশন মে এফেক্ট ফার্টিলিটি। তাহলে প্রেগন্যান্সির আগে নিউট্রিশনের কথা বলা হচ্ছে। সো তার মানে দেখা যাবে যদি ম্যালনিউট্রিশন থাকে, বিশেষ করে অবশ্য ফার্টিলিটির উপর এফেক্টটা কিন্তু খুব সিভিয়ার হয় না। সিভিয়ার ম্যালনিউট্রিশনে ফার্টিলিটি এফেক্ট করে, মাইল্ড মডারেট ম্যালনিউট্রিশনে ফার্টিলিটিকে খুব একটা এফেক্ট করে না। বুঝতে পারলে? সো প্রিপারেশন বিফোর প্রেগন্যান্সির জন্য আমার কি কি করতে হবে? Achieve and maintain healthy body weight, choose an adequate and balanced diet, be physically active, receive regular medical care, manage chronic condition and avoid harmful influences. So preparation before pregnancy, তাহলে এই জিনিসগুলোকে আমরা বলতে পারি প্রি প্রেগন্যান্সি কেয়ার। প্রি প্রেগন্যান্সি কেয়ারের মধ্যে এই বিষয়গুলো থাকতে হবে। ওকে, সো স্পেসিফিক্যালি যদি আমরা বলি যে রোল অফ নিউট্রিয়েন্টস ইন প্রেগন্যান্সি, কারণ আমরা জানি নিউট্রিয়েন্টকে ক্লাসিফাই করা যায় ম্যাক্রোনিউট্রিয়েন্ট and micronutrients. So macronutrient হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন and ফ্যাট। ওকে, এর কাজ কি? এদের কাজ হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট প্রোভাইড এনার্জি and বিল্ডিং ম্যাটেরিয়াল। এনার্জি কোন কোন খাবার কিসে থেকে আসে বলো তো? এনার্জি বলো, কেউ বলতে পারবে? এনার্জি আসে রাইস, রাইস। তুমি এক্সাম্পল দেওয়ার দরকার নাই, আমি বলছি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এনার্জি আসে কি থেকে? প্রোটিন থেকে ম্যাডাম। প্রোটিন থেকে। কার্বোহাইড্রেট সবচেয়ে বেশি আসে। এনার্জি ইয়েল্ডিং ফুডের মধ্যে প্রোটিন আসে না। হ্যাঁ, এনার্জি নেওয়া হয় সাধারণত কার্বোহাইড্রেট এন্ড কি অনেক এনার্জি এন্ড কি আরেকটা কি? এটা অনেক বেশি আসে। ফ্যাট। আরেকটা কোনটাতে অনেক এনার্জি থাকে বলতে না পারলে তো এমপিএইচ স্টুডেন্ট। আমি বলছি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এনার্জি আর কিসে থেকে আসে? অনেক ডেন্স এনার্জি ফ্যাট থাকে। থেকে। ফ্যাট থেকে? এটা বলতে এত দেরি হচ্ছে? ফ্যাটে একদম কি কনসেন্ট্রেটেড এনার্জি, অনেক বেশি এনার্জি পাই ফ্যাট থেকে। বলো তো 1 গ্রাম ফ্যাট থেকে কত কিলো ক্যালোরি এনার্জি পাই বলো? 9 কিলো ক্যালোরি। গুড, ভেরি গুড। তাহলে ফ্যাট থেকে অনেক বেশি। আর 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে কত ক্যালোরি পাই? 4 কিলো ক্যালোরি। 4 কিলো ক্যালোরি। আর প্রোটিন থেকে? প্রোটিন 4। কিন্তু প্রোটিনকে আমরা এনার্জি গিভিং ফুড বলি না, কারণ আমাদের মেইন এনার্জি আসবে কার্বোহাইড্রেট এন্ড ফ্যাট থেকে। ঠিক আছে, তাহলে ফ্যাটে একদম ডাবলেরও বেশি এনার্জি থাকে 1 গ্রামের মধ্যে। তুমি দেখলে কার্বোহাইড্রেট চেয়ে, এই জন্য কম ফ্যাট খেয়েও অনেক এনার্জি নেওয়া যায়। আর পাশাপাশি প্রোটিনের মূল কাজ কি? এনার্জি গিভিং তার মূল কাজ না। হ্যাঁ, এনার্জি আসে কিন্তু এনার্জি গিভিংটা মূল কাজ না। প্রোটিনের কাজ কি? মাসল বিল্ডিং, মানে মাসল বডিটাকে বিল্ড করা আর কি। কি দেয়? প্রোটিন থেকে আমরা কি পাই? বডি বিল্ডিং ম্যাটেরিয়াল পাচ্ছি, সেটার নাম কি? সেটা হচ্ছে কি প্রোটিনটা আপনি অ্যামাইনো অ্যাসিড। মোটামুটি নিউট্রিশন ভালোই জানেন, রাইট? ভেরি গুড। তাহলে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে বিল্ডিং ব্লক। অ্যামাইনো অ্যাসিড কত প্রকার বলতে পারো?
এগুলো পড়াতে হলে তো আমাকে আবার নতুন করে নিউট্রিশন পড়াতে হবে তোমাদের, হ্যাঁ? এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কালকে সম্বন্ধে পড়াবো। ধারণা আছে? হ্যাঁ হ্যাঁ session এ বলবো। কতগুলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে শরীরের জন্য দরকার? তো যারা হাবিব বেশ ভালোই মোটামুটি মনে রেখেছে, তবে বাকি যারা জানো না তোমরা কিন্তু এই বেসিক জিনিসগুলো কিন্তু জেনে নিও, হ্যাঁ? বেসিক জিনিস, কারণ ইউর এমপিএইচ স্টুডেন্ট, ঠিক আছে? ইউ ডুইং মাস্টার্স, এরপরে তোমরা পিএইচডি করবে। ওকে, তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেগুলো যেটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মূলত আমাদের এনার্জি দিচ্ছে অ্যান্ড বিল্ডিং ব্লক অর্থাৎ বিল্ডিং ম্যাটেরিয়াল দিচ্ছে। আর মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে ভিটামিনস এর কি কাজ? প্রমোট মেটাবলিজম অ্যান্ড টিস্যু ইন্টিগ্রিটি, এটা হলো ভিটামিনস এর কাজ। মিনারেলস যেগুলো আছে সেগুলোর কাজ কি? আমাকে নিশ্চয়ই বলতে হবে না যে কি কি মিনারেলস, কি কি ভিটামিনস এর নাম বলো, মিনারেলস এর নাম বলো, এগুলো নিশ্চয়ই তোমরা জানো। মিনারেলস এর কাজ হচ্ছে প্রমোট স্ট্রাকচারাল টিস্যু অ্যান্ড অর্গান সিস্টেম ডেভেলপমেন্ট। প্রেগনেন্সিতে নিউট্রিয়েন্টের মোটা দাগে নিউট্রিয়েন্ট কি কাজ করে সেটা, তাহলে অর্গান সিস্টেম ডেভেলপমেন্ট এবং স্ট্রাকচারাল যে টিস্যু স্ট্রাকচার যেটা প্রমোট তৈরি করছে সেটা হচ্ছে মিনারেল দিয়ে। আর ভিটামিন হচ্ছে মেটাবলিজমের জন্য দরকার হচ্ছে এবং টিস্যু ইন্টিগ্রিটির জন্য, ঠিক আছে? এখন আমরা দেখব যে ডায়েটারি কোয়ালিটি এন্ড টাইমিং, অর্থাৎ কোন সময়ে প্রেগন্যান্সির কোন সময়ে কোন ধরনের মানে নিউট্রিয়েন্টটা বেশি প্রয়োজন, বেশি এসেনশিয়াল। ওকে, so both the amount of nutrient and timing of intake are extremely important for fetal development. The first trimester is the time for rapid cell division, organ development, and preparation for the demand of rapid fetal growth that occurs in later pregnancy. The first trimester is cell division হচ্ছে and organ development হচ্ছে। So critical nutrient এই সময়গুলো কি? প্রোটিন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12 and zinc. ওকে, মনে রাখতে হবে কিন্তু এগুলো যে what are the critical nutrient during first trimester of pregnancy. Because of the rapid cell division and organ development, we need protein, we need folic acid, we need vitamin B12 and we need zinc. Okay, and second and third trimester জন্য যদি বলি তাহলে কি হবে? Energy intake is especially important because 90% of the fetal growth occurs during the last half of gestation. তাহলে আমরা বলছি যে ফার্স্ট ট্রাইমেস্টার যখন হচ্ছে, ফার্স্ট ট্রাইমেস্টারে এনার্জি রিকোয়ারমেন্ট ভার্চুয়ালি খুব একটা বাড়ে না, ঠিক আছে? এনার্জি রিকোয়ারমেন্ট বাড়ে সবচেয়ে বেশি থার্ড ট্রাইমেস্টারে। তাহলে সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টারেই 90% এনার্জি, ফিটাল গ্রোথ হচ্ছে যেহেতু এই সময় এনার্জি বেশি লাগছে। এই সময় কি কি ক্রিটিক্যাল নিউট্রিয়েন্ট এই ফেজের জন্য দরকার? প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বি ভিটামিনস, অল বি ভিটামিনস, and also omega-3 fatty acid, dextrohexanoic acid, DHA. These are very important nutrients during the second and third trimester. তোমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে। জিজ্ঞেস করলে জন্য বলতে পারো যে সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারে কোনটা ইম্পর্টেন্ট। এখন এনার্জি কতটুকু দরকার হয় প্রেগন্যান্সি পিরিয়ডে? হাউ মাচ এনার্জি ডু এ প্রেগন্যান্ট মাদার নিডস? এক্সট্রা এনার্জি নিড ফর নর্মাল ওয়েট উমেন। একজন ওমেনের যদি ওয়েটটা নর্মাল হয় সেক্ষেত্রে, একটা ওমেন আন্ডার ওয়েট হতে পারে, একটা ওমেন ওবেজ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তার নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট ভ্যারি করবে, ঠিক আছে? তাহলে নর্মাল ওয়েট যাদের, তাদের ক্ষেত্রে আমরা বলছি ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাপ্রক্সিমেটলি 0 কিলো ক্যালোরি। তাহলে রিকোয়ারমেন্ট হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে 0, কোনো এক্সট্রা রিকোয়ারমেন্ট নাই। সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টারে, সেকেন্ড ট্রাইমেস্টার হচ্ছে 350 কিলো ক্যালোরি দরকার হচ্ছে, আর থার্ড ট্রাইমেস্টারে দরকার হচ্ছে 450 to 500 কিলো ক্যালোরি। এটা হচ্ছে কিন্তু এক্সট্রা ক্যালোরি, এটা কিন্তু টোটাল না, ঠিক আছে? তো একজন ওমেন যদি ধরো নর্মাল একজন উইমেন, সে ফার্স্ট ট্রাইমেস্টারে, সেকেন্ড ট্রাইমেস্টারে তার কতটুকু এনার্জি লাগবে এটা যদি আমরা জিজ্ঞেস করি, তাহলে নর্মাল যদি নন প্রেগনেন্ট স্টেজ যদি হয় তখন যদি তার ধরো 2000 কিলো ক্যালোরি তার নন প্রেগনেন্ট স্টেজে যদি লাগে, তাহলে সেকেন্ড ট্রাইমেস্টারে তাকে কতটুকু নিতে হবে? তাকে আর একটু অ্যাড করতে হবে, দ্যাট ইজ 350 কিলো ক্যালোরি আরো অ্যাডিশনাল তাকে নিতে হবে। গট ইট? তাহলে 2000 এর সাথে তুমি অ্যাড করে 2350 কিলো ক্যালোরি সেকেন্ড ট্রাইমেস্টারে তাকে খেতে হবে। তাহলে এই যে বলছি এটা হলো এক্সট্রা কিলো ক্যালোরি তার রিকোয়ারমেন্ট। তেমনি থার্ড ট্রাইমেস্টারে আরো 2000 এর সাথে 450 অথবা 500 কিলো ক্যালোরি অ্যাড করতে হবে। Pregnant women have great variability with regard to energy cost during pregnancy because of difference in body size and lifestyle. কারণ এনার্জি
তার কতটুকু প্রয়োজন হচ্ছে, কতটুকু এনার্জি প্রয়োজন হচ্ছে, সেটা ডিপেন্ড করছে। ভেরিয়েশন আছে। কেন ভেরিয়েশন? কারণ বডি সাইজ ডিফারেন্ট, সবাই তো একই সাইজের বডি না, এবং লাইফ স্টাইলও একই না। যদি কেউ অনেক লাইফ স্টাইলের মধ্যে দেখা যায় যে সেডেন্টারি, শুধু আমাদের মতন তেমন কোনো পরিশ্রম করতে হয় না, শারীরিক পরিশ্রম নাই, সেক্ষেত্রে তার কিন্তু এনার্জি রিকোয়ারমেন্ট কম হবে। আর যে মানুষটা অনেক বেশি শারীরিক পরিশ্রম করে, ঠিক আছে, সেক্ষেত্রে তার এনার্জি কিন্তু বেশি রিকোয়ারমেন্ট, তার রিকোয়ারমেন্ট কিন্তু বেশি। Appropriate weight gain and appetite are better indicator for energy insufficiency than the amount of kilocalorie consumed. এখন আমরা কিভাবে বুঝতে পারবো যে অ্যামাউন্ট অফ কিলোক্যালোরি সে যে নিচ্ছে সেটা অ্যাডিকুয়েট কিনা? তাহলে একটা বোঝা যায় যে তার ওয়েট গেইন যদি ঠিক মতন হয়, আর একটা হচ্ছে তার অ্যাপেটাইট যদি, হ্যাঁ, তার যদি বেটার অ্যাপেটাইট যদি ঠিক মানে সে যদি হাংরি না থাকে, অ্যাপেটাইট যদি তাকে মিট করা হয়, ঠিক আছে, এই দুটা বিষয়। কিন্তু এখানে কিছু কিছু আবার আলাদা বিষয় আছে। অনেক ক্ষেত্রে বিশেষ করে অ্যাপিটাইট অনেকের হয়তো বাড়ে না খুব একটা, যদি কোনো প্রবলেম থাকে ইত্যাদি, ঠিক আছে। বাট ইন জেনারেল অ্যাপিটাইট যদি তার ফুল থাকে এবং সে যদি ওয়েট গেইন ঠিক থাকে, তাহলে বুঝতে হবে যে তার অ্যাপ্রোপ্রিয়েট এনার্জি সে নিচ্ছে, তার এনার্জি কনজাম্পশন ঠিক আছে। এটা গেল প্রেগন্যান্সি পিরিয়ডে তার এনার্জি কতটুকু লাগবে। কিন্তু ব্রেস্ট ফিডিং এর সময় দেখা যাচ্ছে যে তার কিন্তু এনার্জিটা প্রেগন্যান্সির চেয়েও বেশি লাগে। কত? এখানে শুরুই হচ্ছে 450 to 550 কিলোক্যালোরি ফর 6 মান্থ অফ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। প্রথম 6 মাস যখন সে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে, এনার্জি রিকোয়ারমেন্ট 450 to 550 কিলোক্যালোরি। গট ইট? তাহলে এখানে কিন্তু বুঝতে পারছি আমরা যে এনার্জি রিকোয়ারমেন্ট প্রেগন্যান্সির চেয়েও ল্যাকটেটিং মাদারকে বেশি এনার্জি নিতে হবে সে যদি সাকসেসফুল ব্রেস্ট ফিড করতে চায়। এখন জেস্টেশনাল ওয়েট গেইন কেমন হবে? Many women gain more weight than is necessary during pregnancy, which is related to postpartum weight retention. অনেকে যদি যা দরকার তার চেয়ে বেশি হয়, তাহলে কিন্তু দেখা যায় পোস্টপার্টাম পিরিয়ডে তার ওয়েট রিটেনশন হয়, পরে সে ওবেসিটি ডেভেলপ করে। Excessive weight gain during pregnancy may result in adverse outcome including hyperglycemia, large babies, low Apgar score and seizures. প্রেগন্যান্সি যদি এক্সেসিভ সে ওয়েট গেইন করে, সেক্ষেত্রে তার হাইপারগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকছে, তার বাচ্চার বার্থ ওয়েট অনেক বেশি হবে, লার্জ বেবি, অ্যাপগার স্কোর কমে যাবে এবং সিজার বা কনভালশন হতে পারে। ইনএডুকেট ওয়েট গেইন যদি হয়, তাহলে কি কি প্রবলেম হতে পারে? ইনএডুকেট ওয়েট গেইন or nutrient intake or weight gain, that is nausea and vomiting কারণে হতে পারে inadequate weight gain, heartburn, কারণ এগুলো বেশিরভাগই ফার্স্ট ট্রাইমেস্টারে এই প্রবলেমগুলো হয়। কনস্টিপেশন হতে পারে, যার জন্য তার নিউট্রিয়েন্ট ইনটেক কম হবে, সে ওয়েট গেইন কম হবে। ফুড অ্যাভারশন লাইক ক্যাফিনেটেড বেভারেজ, মিটস, অ্যালকোহল খুব একটা কমন না আমাদের দেশে। এক্সেসিভ ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি করে, তাহলে তার ওয়েট গেইন ঠিক মতো নাও হতে পারে। ফুড অ্যাভয়েডেন্সেস, অনেক সময় দেখা যায় প্রেগন্যান্সি পিরিয়ডে পার্টিকুলার কিছু ফুড যদি সে নিতে না পারে, লাইক মিল্ক, লিন মিট, পর্ক এখানে আসবে না বিকজ আমাদের এটা হচ্ছে গ্লোবাল পিকচার, এই জন্য পর্কের কথা লেখা আছে। বাট আমাদের আর্থসামাজিক কন্ডিশনে we don't have the culture for taking pork. Then liver. So এই ফুড যদি অ্যাভয়েড করে, যেগুলোতে মানে তার ওয়েট ভালো গেইন হবে সেগুলো। and poor pre-pregnancy diet, pre-pregnancy অবস্থায় যদি তার ওয়েট অনেক কম থাকে, তার ডায়েট যদি ভালো না থাকে, রাইট, inappropriate dietary pattern, history of frequent dieting, weight cycling or eating disorder, তার যদি কোনো ধরনের ইটিং ডিসঅর্ডার বা কোনো ডায়েটিং ইত্যাদি থাকে, তো তার যদি ওজন ঠিক মতো না থাকে, তাহলে তার প্রেগন্যান্সি পিরিয়ডেও এইগুলো কারণগুলো যেগুলো বলা হচ্ছে, এগুলো তার অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট গেইন হবে না, ইনএডিকুয়েট হবে। তাহলে ইটিং স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? তাহলে বলা হচ্ছে স্মল ফ্রিকোয়েন্ট মিলস এন্ড স্ন্যাক্স। অনেক বেশি ভারী মানে একবারে বেশি খাবার খাওয়া হয়তো তার পক্ষে সম্ভব হবে না, কারণ অনেক ধরনের প্রবলেম গুলো তার আছে। সেক্ষেত্রে স্ট্র্যাটেজি হচ্ছে স্মল ফ্রিকোয়েন্ট মিলস এন্ড স্ন্যাক্স, এডিকুয়েট ফাইবার ইনটেক, এডিকুয়েট ফ্লুইড ইনটেক, অ্যাভয়েডিং অ্যান এমটি স্টমাক and choosing food that are well tolerated. তাহলে এটা হচ্ছে ইটিং স্ট্র্যাটেজি। ঠিক আছে, আমার মনে হয় এগুলো ইজি টু আন্ডারস্ট্যান্ড, উই ডোন্ট হ্যাভ টু এক্সপ্লেইন ভেরি মাচ। আর এক্সেসিভ ওয়েট গেইন কি কি কারণে হতে পারে? একটা হচ্ছে ফুড ক্রেভিংস, দ্যাট ইজ ডেইরি ফুড, সুইট ফুডস, অনেকে অনেক বেশি মিষ্টি খেতে শুরু করে, সেটা একটা কারণ তার এক্সেসিভ ওয়েট গেইনের।
এবং ডেয়ারি ফুড যদি বেশি খেয়ে নেয়। সাইকোলজিক্যাল ইনফ্লুয়েন্স অফ ইটিং বিহেভিয়ার, কিছু সাইকোলজিক্যাল ইনফ্লুয়েন্স আছে, লাইক রিডিউসড অ্যাটেম্প্ট টু কন্ট্রোল ফুড ইনটেক অ্যান্ড প্রেগনেন্সি লেজিটিমাইজেস ইটিং মোর। অনেকে ভাবে যে সে প্রেগনেন্ট হয়েছে, সো সে লেজিটিমেট করছে, সে আরো বেশি খাবে, ওকে, সেই জন্য বেশি বেশি খায়। এটা একটা সাইকোলজিক্যাল ইনফ্লুয়েন্স হিসাবে গণ্য করা হচ্ছে। রিডাকশন ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এবং দেখা যায় যে প্রেগনেন্ট হলে অনেক সময় সে একেবারেই কোনো কাজকর্ম করে না, অর্থাৎ এনার্জি যে এক্সপেন্ডিচার একেবারেই করছে না। সেক্ষেত্রে কি হচ্ছে, খাচ্ছে কিন্তু এনার্জি এক্সপেন্ড করছে না। সো বিকজ অফ প্রেগনেন্সি কমপ্লিকেশন, ফিজিক্যাল ডিসকমফোর্ট অ্যান্ড ইনক্রিজিং বডি সাইজ, এই কারণগুলোতে সে অ্যাক্টিভিটি তার কমে যায়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যার ফলে তার ওয়েট গেইন বেশি হতে পারে। কিন্তু আমরা কি চাই, আমরা কি ওয়েট চাচ্ছি যে ওয়েট গেইন অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার জন্য, তার মানে লাইফ ইন ব্যালেন্স, excessive weight gain ও হবে না, inadequate weight gain ও হবে না, life in balance that is necessary to balance the risk of overweight because of excessive pregnancy gain against the risk of poor fetal growth associated with inadequate weight gain। তাহলে দুটোই খারাপ, inadequate যদি হয় তাহলে fetal growth ঠিক মতন হবে না, আবার excessive যদি হয় তাহলেও কিন্তু fetal growth ঠিক মতন হবে না। দুটোই কিন্তু প্রেগনেন্সির জন্য, প্রেগনেন্ট মায়ের জন্য খারাপ। তাহলে কি করতে হবে, নিউট্রিয়েন্ট ডেন্স ডায়েট ইজ নিডেড টু সাপ্লাই সাফিসিয়েন্ট নিউট্রিয়েন্ট the developing fetus because fetal demands may double some micronutrient requirements। তাহলে আমাকে মাকে দিতে হবে নিউট্রিয়েন্ট ডেন্স ডায়েট, এবং যেখানে মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো অ্যাপ্রোপ্রিয়েট মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যাতে ফিটাল ডিমান্ডটা ফুলফিল করে। ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড সো ফার? আমি যতগুলো যা কথা বললাম, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ইয়েস ম্যাডাম। ওকে, দ্যাটস ভেরি গুড। খুব একটা ডিফিকাল্ট না, ঠিক আছে? ম্যাটারনাল নিউট্রিশন হচ্ছে ভেরি ইন্টারেস্টিং। তাহলে ইফেক্ট অফ ম্যাটারনাল ম্যালনিউট্রিশন ইন প্রেগন্যান্সি, ম্যাটারনাল যদি ম্যালনিউট্রিশন থাকে, ম্যালনারিশ থাকে, সেক্ষেত্রে কি ইফেক্ট হতে পারে, প্রেগন্যান্সি ইফেক্ট কি হবে? একটা হচ্ছে এনার্জি এন্ড প্রোটিন যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে লো বার্থ ওয়েট হবে, বার্থ ওয়েট কম হবে, তার মানে লো বার্থ ওয়েট বেড়ে যাবে। দ্বিতীয়টা হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি, মরবিডিটি বেড়ে যাবে। তৃতীয়টা হচ্ছে আমরা একটু আগে যে ফিটাল অরিজিন অফ অ্যাডাল্ট ডিজিজের কথা বলেছি, তাহলে তার অ্যাডাল্ট লাইফ ক্রনিক ডিজিজগুলো বেড়ে যাবে। আর হচ্ছে কি, এই ক্ষেত্রে প্রেগনেন্ট মা যদি ম্যালনারিশ থাকে তাহলে কি হবে, ম্যাটারনাল মর্টালিটি, মরবিডিটি দুটোই বেড়ে যাবে। আর যদি ওবেজ হয়, প্রেগনেন্ট মা যদি ওবেজ হয়, সেক্ষেত্রেও লো বার্থ ওয়েট হবে, প্রিম্যাচুর ডেলিভারি হবে এবং ম্যালফরমেশন হওয়ার চান্স আছে। ভিটামিন এ যদি ডেফিসিয়েন্সি হয়, আমি ইংলিশটা পড়ছি না, আমি তোমাদেরকে বেঙ্গলি পড়ছি কারণ আমাকে দুবার পড়তে হচ্ছে। তাহলে ভিটামিন এ ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাচ্ছে, যার ফলে তার ইনফেকশনের রিস্ক বেড়ে যাচ্ছে। এবং ভিটামিন এ তোমরা জানো যে এটা ভিশনের সাথে জড়িত, সুতরাং নাইট ব্লাইন্ডনেস হওয়ার চান্স থাকে। আইইউজিআর হতে পারে, আইইউজিআর তো জানো সবাই, ইন্টারউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, এবং প্রিম্যাচিওর বার্থ হতে পারে। ফোলেট ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে মেগালোব্লাস্টিক এনিমিয়া হতে পারে, আর স্পন্টেনিয়াস অ্যাবর্শনের সাথে একটা লিংক আছে, প্রিম্যাচুর ডেলিভারি হতে পারে, আইইউজিআর হতে পারে, এবং ফিটাল ম্যালফরমেশন, অ্যান্টিপার্টাম হেমোরেজ। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে যে ফিটাল ম্যালফরমেশন হয়, বিশেষ করে যেটা হয় কমন হচ্ছে স্পাইনা বাইফেটা, অর্থাৎ নিউরাল ডেভেলপমেন্ট বাচ্চার ঠিক মতন হবে না যদি ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে। এবং একটা কন্ডিশন যেটাকে বলে স্পাইনা বাইফিডা, স্পাইনাল কর্ডের এট দি এন্ড অফ দি স্পাইনাল কর্ড বাইফিডা হয়ে যায়, বাইফার্কেশন হয়ে যায়, এটাকে বলে স্পাইনা বাইফিডা। সো এটা একটা কনজেনিটাল ম্যালফরমেশন। আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি থাকে তাহলে কি হবে, বার্থ ওয়েট কমে যেতে পারে, নিউনেটাল হাইপোগ্লাইসিমিয়া অথবা টিটেনি ডেভেলপ করতে পারে, এবং ম্যাটারনাল অস্টিওমেলেশিয়া হতে পারে। ভিটামিন কে ডেফিসিয়েন্সি যদি থাকে তাহলে কি হতে পারে, হেমোরেজিক ডিজিজ অফ দি নিউবর্ন, তাহলে ওই বাচ্চার বেশি হেমোরেজ হওয়ার চান্স থাকে, মায়ের ভিটামিন কে ডেফিসিয়েন্সি থাকে। ওকে, আর ভিটামিন বি6 স্ট্যাটাস যদি অ্যাডিকুয়েট থাকে তাহলে কি হতে পারে, বি6 এর সাথে টক্সিমিয়া প্রেগন্যান্সি, টক্সিমিয়া প্রেগন্যান্সি হচ্ছে প্রিক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, এগুলো ডেভেলপ করার চান্স থাকে ভিটামিন বি6 ডেফিসিয়েন্সি ইনএডিকুয়েট যদি থাকে। সেই সাথে তাদের লো বার্থ ওয়েট হওয়ার চান্স থাকে, এবং ইনফ্যান্ট যখন জন্মায় তার পুয়ার কন্ডিশনটা খুব পুয়ার থাকে। ওকে, তারপরে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন যে দেখা যাচ্ছে, আমরা বলেছি না যে অনেক মিনারেলস এর সাথে অনেক ডিজিজের সাথে রিলেশনশিপ আছে প্রেগন্যান্সি কমপ্লিকেশনস এর সাথে, তেমনি ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন যদি প্রেগন্যান্সিতে কমে যায়, দেওয়া হয়, ক্যালসিয়াম যদি সাপ্লিমেন্ট করা হয় সেক্ষেত্রে পিআইএইচ মানে হচ্ছে প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন, তারপর হচ্ছে প্রিটার্ম ডেলিভারি,
এবং প্রি-এক্লাম্পসিয়া হওয়ার চান্স থাকে। তাহলে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন অনেক গুরুত্বপূর্ণ টু প্রিভেন্ট প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন, প্রিটার্ম ডেলিভারি এবং প্রি-এক্লাম্পসিয়া। ঠিক আছে? আয়রন ডেফিসিয়েন্সি উইমেন যদি থাকে তাদের রিস্ক বেশি থাকে কমপ্লিকেশন হওয়ার, পোস্টপার্টাম ব্লাড লস হয় বেশি এবং তাদের প্রিম্যাচিওর ডেলিভারি হওয়ার চান্স থাকে এবং লো বার্থ ওয়েট হওয়ার চান্স থাকে। আর আয়োডিন ডেফিসিয়েন্সি যদি থাকে মায়েদের প্রেগন্যান্সি পিরিয়ডে, আয়োডিন ভেরি ইম্পর্টেন্ট একটা নিউট্রিয়েন্ট, যার ফলে ক্রেটিনিজম হওয়ার চান্স থাকে। হ্যাঁ, তার কারণ এবং ক্রেটিনিজম যদি নাও হয়, ধরো সিভিয়ার ফর্মে হচ্ছে ক্রেটিনিজম হয়, আর যদি মাইল্ড মডারেট ফর্মে আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে আয়োডিন, তাহলে কি হবে? তাহলে মেটার্নাল মেন্টাল ইম্পেয়ারমেন্ট হওয়ার চান্স থাকে বাচ্চাটা। বুঝতে পারলে? আমার মনে হয় এগুলো খুব সহজ, খুব কঠিন কিছু না, বাট তোমাদেরকে কিন্তু এই বিষয়গুলো মনে রাখতে হবে যে কোনটার জন্য কি ডেফিসিয়েন্সি হলে কি হতে পারে। ব্রেস্ট মিল্ক প্রোডাকশনের উপরে ম্যাটারনাল নিউট্রিশনের কি ইফেক্ট আছে? যেমন nutritional quality of breast milk is not usually affected by mild or moderate malnutrition. Mild or moderate যদি malnutrition থাকে সেখানে nutritional quality ব্রেস্ট মিল্কের কোয়ালিটি বা কোয়ান্টিটি হ্যাম্পার হয় না, কিন্তু মা যদি সিভিয়ারলি ম্যালনারিশ থাকে তাহলে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ব্রেস্ট মিল্কের এফেক্টেড হবে। ওকে, এবং আমাদের শরীরে অনেক নিউট্রিয়েন্ট আছে যেটা স্টোর থাকে, বিশেষ করে যেগুলো ফ্যাট সলিউবল ভিটামিনস, সেগুলো কিন্তু শরীরে স্টোর থাকে, এবং আরো কিছু নিউট্রিয়েন্ট আছে যেগুলো স্টোর থাকে। অর্থাৎ এই স্টোরটা যদি কম থাকে মায়ের শরীরে, অথবা যে সমস্ত ভিটামিন বা আছে যেগুলো ডেইলি প্রয়োজন হয়, সেই ডেইলি প্রয়োজন যদি সে ফুলফিল না করে, তাহলে কিন্তু সেই ধরনের নিউট্রিয়েন্ট গুলো ব্রেস্ট মিল্কে কম থাকবে। ব্রেস্ট মিল্কে কম থাকবে মানে হচ্ছে ওই বাচ্চাটা তখন ওই সব নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি হবে। ঠিক আছে? এখন রিকোয়ারমেন্ট গুলো কি? রিকোয়ারমেন্ট বলছে যে এনার্জি রিকোয়ারমেন্ট একদম ডিউরিং প্রেগন্যান্সি এন্ড ল্যাকটেশন এবং অল নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে। এনার্জি রিকোয়ারমেন্ট এবং আদার নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট বেড়ে যাচ্ছে। সো এনার্জি রিকোয়ারমেন্ট বলছে আমরা আগেই দেখেছি যে ল্যাকটেশনে বেশি এনার্জি দরকার হচ্ছে দেন প্রেগন্যান্সি স্টেজের চেয়ে। তারপর হচ্ছে কিছু কিছু নিউট্রিয়েন্ট মায়ের শরীর থেকে বাচ্চা সংগ্রহ করে, যেগুলো শরীরে স্টোর থাকে সেই নিউট্রিয়েন্ট গুলো মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে যাচ্ছে থ্রু ব্রেস্ট মিল্ক। ওকে, and some nutrients both mother and child suffer. কিছু কিছু আছে মায়ের শরীরে যেগুলো থাকছে না, তাহলে মা বাচ্চা দুটোই সাফার করবে সেই ধরনের নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির জন্য। যেখানে এনার্জি কস্টের কিছু ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনে বলেছে যে কত এক্সট্রা এনার্জি দরকার হয়, তোমরা এটা দেখে নিও। ঠিক আছে? জাস্ট এটা তোমাদের থিওরিটিক্যাল লার্নিং এর জন্য কতটুকু দরকার হয়। এনার্জির কেন দরকার হচ্ছে? এনার্জি দরকার হচ্ছে, কোনো এনার্জি ফার্স্ট ট্রাইমেস্টারে দরকার হয় না, কারণ হচ্ছে যে এই সময় বাচ্চাটা খুবই স্মল একটা এমব্রায়ো থাকে এবং অনেক নিউট্রিয়েন্টের তোমার অ্যাবজর্পশন কিন্তু প্রেগন্যান্সির সময় বেড়ে যায়। ওকে, তো সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারে বলছে যে 300 to 350 to 500 অন অ্যান অ্যাভারেজে 300 কিলো ক্যালোরি দেওয়া হয়। অ্যাভারেজে একটা ফিগার ধরা হয়েছে, সেটা হচ্ছে 300 কিলো ক্যালোরি অ্যাভারেজ রিকোয়ারমেন্ট। প্রোটিনের কাজ কি, প্রোটিন কতটুকু রিকোয়ারমেন্ট, এই ফিগারগুলো আমি বলছি না, তোমরা কিন্তু এই ফিগারগুলো দেখে নেবে। ঠিক আছে? বুঝতে পারলে? জি ম্যাম। হ্যালো, ঠিক আছে? প্রোটিন রিকোয়ারমেন্ট কত, প্রোটিনের কাজ কি, এগুলো কিন্তু দেখে নেবে। সো ম্যাটারনাল ওয়েট গেইন ডিউরিং প্রেগন্যান্সি ফিটাল গ্রোথ এন্ড ম্যাটারনাল হেলথের উপর ডিপেন্ড করছে। সো এটা কোরিলেটস ক্লোজলি উইথ ইনফ্যান্ট বার্থ ওয়েট। এটা তো আমরা সবাই জানি যে ম্যাটারনাল ওয়েটের উপরে বার্থ ওয়েট ডিপেন্ড করছে। সো কিছু রিকমেন্ডেড ওয়েট গেইন আছে। কতটা রিকমেন্ডেড ওয়েট গেইন? অন অ্যান অ্যাভারেজ নরমালি 10 থেকে 12 10 to 12 কেজি বার্থ ওয়েট গেইন হয়। মিনিমাম ওয়েট গেইন হওয়া উচিত 9 কেজি কমপক্ষে আমাদের বলা হয়। কিন্তু এখন ওয়েট গেইন ডিপেন্ড করছে বিএমআই এর উপরে, মায়ের বিএমআই এর উপরে। মায়ের বিএমআই যদি দেখা যায়, তোমরা বিএমআই সবাই জানো, যারাদের কনফিউশন আছে তারা কিন্তু জেনে নিও। ওকে, দ্যাট ইজ ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কয়ার। এইভাবে বিএমআইটা ক্যালকুলেট করা হয়। এই বিএমআই ক্যালকুলেট করে যদি দেখা যায় যে বিএমআই 18.5 এর চেয়ে কম, তাকে আমরা বলছি আন্ডারওয়েট। আন্ডারওয়েট যদি হয় তার মানে তার ওয়েট গেইন কিন্তু অনেক বেশি হতে হবে। কতটা বেশি? এখানে আমরা কেজিটা দেখি, এটা হচ্ছে 12.7 to 18.2 কেজি পর্যন্ত। অর্থাৎ একজন মা
আন্ডারওয়েট হলে তার আপ টু 18 কেজি পর্যন্ত কিন্তু তার ওয়েট গেইন হতে পারে ডিউরিং প্রেগন্যান্সির সময়, ঠিক আছে? এটা রিকমেন্ড করছে যে 18 কেজি পর্যন্ত হবে যদি সে আন্ডারওয়েট হয়। বিএমআই যদি 19 থেকে 29.4 পর্যন্ত হয় তাহলে ওয়েট গেইন হবে কতটুকু? 11.4 টু 15.9 পর্যন্ত। আর ওভারওয়েট যদি হয় 25 থেকে 29.9 পর্যন্ত, সেক্ষেত্রে ওয়েট গেইন হবে 6.8 থেকে 11.4। ওকে, তাহলে যত তার বিএমআই বেশি হবে তত তার ওয়েট গেইন রিকমেন্ড করা হয় কম ওয়েট গেইন হওয়া উচিত। 6.8 থেকে ম্যাক্সিমাম 11.4। বিএমআই 25 থেকে 29, আর 29 এর বেশি অর্থাৎ 30 এর বেশি যদি হয়, 29 এর নিচে 30 এর বেশি যদি হয়, সেক্ষেত্রে ওয়েট গেইন হওয়া উচিত 6.8 কেজি অনলি। জানতে হবে, ঠিক আছে? তাহলে ওয়েট গেইন ডিপেন্ড করছে কিসের উপরে? বিএমআই এর উপরে। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস। জি ম্যাম। এখন এটা হচ্ছে আরডি। আমি একটু আগে যে বলছিলাম যে মিনিমাম রিকোয়ারমেন্ট কত, ধরো এনার্জি রিকোয়ারমেন্ট নন প্রেগন্যান্সিতে অ্যাভারেজ, এটা কিন্তু অ্যাভারেজে, হ্যাঁ, আমরা ট্রাইমেস্টার অনুযায়ী কিন্তু আমরা দেখেছি যে এনার্জি রিকোয়ারমেন্টটা ভ্যারি করে, কিন্তু আমরা যখন বলি যে প্রেগন্যান্সিতে কত রিকোয়ারমেন্ট, একটা অ্যাভারেজ ফিগার বলা হয়। যেমন অ্যাভারেজে নন প্রেগন্যান্সি যদি তাহলে হয়, তাহলে 22 কিলো ক্যালোরি ধরা হয়েছে, এবং প্রেগন্যান্সি একজন তার সাথে অ্যাড করেছে 300 কিলো ক্যালোরি, আমরা বলেছি অ্যাভারেজে অ্যাড করেছে। তারপরে প্রোটিন রিকোয়ারমেন্ট কত, তেমনি আয়রন রিকোয়ারমেন্ট। আয়রন রিকোয়ারমেন্ট তুমি দেখো নন প্রেগন্যান্সিতে থাকছে 15 মিলিগ্রাম, সেখানে একদম ডাবল রিকোয়ারমেন্ট, কিন্তু একদম ডাবল হয়ে যাচ্ছে প্রেগন্যান্সি পিরিয়ডে। হ্যাঁ, এটা হচ্ছে 30 মিলিগ্রাম, অর্থাৎ অনেক বেশি এনার্জি, ডাবল রিকোয়ারমেন্ট, একদম ডাবল হয়ে যাচ্ছে। জিঙ্কের রিকোয়ারমেন্ট কিন্তু খুব বেশি বাড়ছে না, নন প্রেগন্যান্সিতে 12 থাকছে, সেখানে মাত্র 12 মিলিগ্রাম, সেখানে আর মাত্র 3 মিলিগ্রাম অ্যাড হচ্ছে। আর ফসফরাস হচ্ছে 800 থেকে 1200 হচ্ছে। ভিটামিন ডি ডাবল হয়ে যাচ্ছে, ভিটামিন ডি রিকোয়ারমেন্ট কিন্তু দেখো বেড়ে যাচ্ছে। তাহলে এই হলো মোটামুটি অবস্থা। প্রোটিন রিকোয়ারমেন্ট কিন্তু নন প্রেগন্যান্সিতে খুব বেশি কিন্তু বাড়ছে না। এটা হলো একটা রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স, কতটুকু ডায়েটারি অ্যালাউন্স হওয়া উচিত। তাহলে আমরা বলেছিলাম যে একটা অ্যাভারেজে ধরা হয়, এখানে আমরা একটা সামারি করা হয়েছে যে এনার্জি রিকোয়ারমেন্ট কতটুকু, 300 কিলো ক্যালোরি পার ডে, that is extra energy requirement per day in pregnancy, and 500 kilocalorie per day in lactation. এটা কোন সময় পর্যন্ত? আপ টু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এরপরে যখন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যদি না করে, সেক্ষেত্রে মায়ের এনার্জি রিকোয়ারমেন্ট কিন্তু কমে যাবে, ওই বেশি এনার্জি রিকোয়ারমেন্ট কিন্তু থাকবে না, কারণ এটা ব্রেস্ট মিল্ক তৈরি করার জন্য কিন্তু এই বেশি এনার্জি। যেহেতু ওই সময় বাচ্চাটা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর পরে, আফটার 6 মান্থ পরে যেহেতু সে এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করে না, সেক্ষেত্রে মায়ের এনার্জি রিকোয়ারমেন্টটা কমে যায়। প্রোটিন রিকোয়ারমেন্ট হচ্ছে 30 গ্রাম পার ডে, আর হচ্ছে ল্যাকটেশনে কিন্তু প্রোটিন খুব একটা বাড়ছে না, 20 গ্রাম পার ডে ইন ল্যাকটেশন। এগুলো কিন্তু এডিশনাল, নর্মাল যে রিকোয়ারমেন্ট তার চেয়ে এডিশনাল। আয়রন রিকোয়ারমেন্ট বলছে 15 মিলিগ্রাম ইন প্রেগন্যান্সি, এডিশনাল দিতে হবে। নর্মালি হচ্ছে 15, তার সাথে আরো 15 হচ্ছে 30 মিলিগ্রাম হচ্ছে আরডিএ। আর ল্যাকটেশনে কিন্তু আলাদা কোনো আয়রন রিকোয়ারমেন্ট প্রয়োজন হয় না। মা যদি এনিমিক থাকে, সেক্ষেত্রে সে অবশ্যই সে আয়রন সাপ্লিমেন্ট নিতে পারে, বাট আদারওয়াইজ ল্যাকটেশনে যদি তার অ্যানিমিয়া না থাকে, সেক্ষেত্রে কিন্তু মায়ের আয়রন সাপ্লিমেন্টেশন প্রয়োজন হয় না, কারণ ওই সময় এক্সট্রা আয়রন প্রয়োজন নাই। এখন আমরা একটা ডায়েটারি অ্যাডভাইস এখানে তোমরা দেখছো যে প্রেগন্যান্সি ল্যাকটেশনে আমরা যদি বলি আপনার 300 কিলো ক্যালোরি বেশি খেতে হবে, সেটাও বুঝতে পারবে না, তাই না? সো পাবলিক হেলথে অনেক সময় আমাদেরকে বলতে হয় যে মা যাতে বোঝে এরকম ভাবে তাকে বলতে হবে। তাহলে মা যাতে বোঝে এরকম ভাবে যদি আমি বলতে চাই, তাহলে আমাকে বলতে হবে কি খেতে হবে। যে 300, এখানে একটা ক্যালকুলেশন আছে, 352 কিলো ক্যালোরি একটা ক্যালকুলেশন আছে। একটা হচ্ছে যে 2 ফিস্টফুল অফ রাইস, অর্থাৎ 2 মুঠ চাল, হ্যাঁ 2 মুঠ চাল, 3 চামচ টিস্পুনফুল, হ্যাঁ 3 চামচ ডাল, আর হাফ চামচ তেল, আর হাফ কাপ ভেজিটেবল। এই ভেজিটেবল হচ্ছে মিক্সড ভেজিটেবল অ্যাকচুয়ালি ধরা হয়। এইগুলো যদি সে প্রেগন্যান্সি পিরিয়ডে নেয় এক্সট্রা, ঠিক আছে, তাহলেই তার যে এনার্জি রিকোয়ারমেন্ট দরকার সেটুকু ফুলফিল হয়ে যায়। 2 মুঠ রাইস মানে হচ্ছে তার প্রতি বেলায় তাকে 1 মুঠ করে বেশি ভাত খেতে হবে। হ্যাঁ, 2 মুঠ রাইস যদি রান্না করি, তাহলে কিন্তু মোটামুটি 5 মানে 2 থেকে 2.5 গুণ ডাবল অথবা ডাবলের মতন হয়ে যায়। ঠিক আছে, ভাত যখন হয় তখন ডাবলের মতন হয়ে যায়। তাহলে মাকে আমরা যখন অ্যাডভাইস করব যে এইভাবে সে খাবে,
ডাল সে ঘন ডাল, ডালের কথা বলা হয় ঘন ডাল, অথবা ডাল ভর্তা করে খেতে পারে, তাহলেও কিন্তু তার প্রোটিন রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে। আর ল্যাকটেশন মায়েদের তুমি দেখো এখানে এক্সট্রা যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে হাফ কাপ অফ ভেজিটেবলের সাথে হাফ কাপ অফ বানানা অর ফ্রুট, কলাটা অ্যাড করেছে এখানে, হ্যাঁ, আর তেলটাকে ডাবল করেছে। ওখানে হাফ চামচ তেল তাকে এক্সট্রা নিতে হবে, এখানে বলছে 1 চামচ তেল এক্সট্রা নিতে হবে, এবং এখানে হাফ বানানার কথা বলা হয়েছে। তাতেই কিন্তু তার 525 কিলো ক্যালোরি হচ্ছে। তাহলে মাকে বলতে হলে যে খুব বেশি পরিমাণ যে খেতে হয় তা কিন্তু না, তোমরা দেখছো যে কত অল্প পরিমাণেই কিন্তু আমরা 500 কিলো ক্যালোরি বা 300 কিলো ক্যালোরি ফুলফিল করতে পারি। ঠিক আছে, বোঝানো গেছে? এখন মাকে আমাদের কিছু অ্যাডভাইস করতে হবে। কি অ্যাডভাইস করতে হবে? একটা হলো স্মল ফ্রিকোয়েন্ট ফিড, একটু আগে আমরা বলেছি, হ্যাঁ, সে একবারে লার্জ অ্যামাউন্ট কিন্তু খেতে পারে না, অনেক সমস্যা হয়, তাহলে স্মল ফ্রিকোয়েন্ট ফিডিং তার দরকার। দেন এনশিওর এডিকুয়েট ক্যালোরি ফ্রম এ ব্যালেন্স ডায়েট 300, এটা বলা হলো যে কতটুকু কিলো ক্যালোরি তাকে অবশ্যই এনশিওর করতে হবে। আর তাকে প্রোটিন জাতীয় খাবার যেমন এগ, মিল্ক, মিট, ফিশ, পালসেস, লেগুমস, এই ধরনের খাবারগুলোর কথা বলতে হবে যে এই ধরনের খাবার আপনাকে বেশি খেতে হবে। ক্যালসিয়াম যেগুলোতে আছে সেগুলোতে বেশি খেতে হবে, ক্যালসিয়াম আছে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টের মধ্যে, অথবা ছোট মাছ যদি কাঁটা সহ খায় তাহলে আছে। এই ধরনের অ্যাডভাইস গুলো আমাদেরকে করতে হবে। ভিটামিন মিনারেল রিচ যদি বলি যে আপনাকে প্রতিদিনই সবুজ শাকসবজি এবং রঙিন ফলমূল খেতে হবে এবং ফ্রেশ ফল খেতে হবে, তাহলে তার মাইক্রোনিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে। এবং ফ্লুইড ইনটেকটা খুবই ইম্পর্টেন্ট, যে ফ্লুইড যাতে সে ডিহাইড্রেশন যাতে না হয়, বিশেষ করে ল্যাকটেটিং মায়ের ডিহাইড্রেশন হলে তার মিল্ক আউটপুট কিন্তু কমে যায়, তাই না? বুঝতে পারলে তো? এবং আয়োডাইজ সল্ট, আয়োডিন যেহেতু ভেরি ইম্পর্টেন্ট, তাহলে আয়োডাইজ সল্ট নিতে হবে। খুব বেশি সল্ট ইনটেক করলে কিন্তু আবার হাইপারটেনশনের সমস্যা হতে পারে, এই জন্য 2 গ্রামের কম পার ডে, 2 গ্রামের কম তার সল্ট ইনটেক হবে। এবং আয়রন অ্যান্ড ফলেট সাপ্লিমেন্টেশন, কারণ আমরা দেখেছি যতই ভালো ডায়েট হোক না কেন কোনো অবস্থাতেই তার রিকোয়ারমেন্ট ফুলফিল করা যায় না ডায়েট দিয়ে, তাহলে এই ক্ষেত্রে আমরা ফলিক অ্যাসিড এবং আয়রন সাপ্লিমেন্টেশনের কথা বলা হয়। ওকে, ওটা গেল প্রেগনেন্ট মায়েদের। ল্যাকটেটিং মায়েদের কথা বলছে, ফর ল্যাকটেটিং মাদার্স ডায়েটারি গাইডলাইন কি হবে? ডিউরিং ল্যাকটেশন মাদার শুড ইট এক্সট্রা ফুড টু মিট এনার্জি অ্যান্ড নিউট্রিশনাল নিড। এক্সট্রা ফুড, প্রত্যেক মা যারা ল্যাকটেটিং মাকে অবশ্যই আমাদের এক্সট্রা ফুড নেওয়ার কথা বলতে হবে। এবং ভ্যারাইটি অফ ডায়েট, শুধুমাত্র মনোটোনাস প্রতিদিন একই ধরনের খাবার একই ধরনের সবজি খেলাম তা না, সব ধরনের খাবারগুলো তাকে নিতে হবে, সেটাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবং এখানেও ফ্রেশ ফ্রুট এবং ফ্রেশ ভেজিটেবলস খাওয়ার অনেক গুরুত্বপূর্ণ টু ফুলফিল দ্য মাইক্রোনিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট। আয়োডাইজ সল্টের কথা বলতে হবে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্লুইড রিকোয়ারমেন্ট। এক্সট্রা কতটুকু ফ্লুইড খেতে হবে ল্যাকটেটিং মাকে? 1000 মিলিলিটার, অর্থাৎ 4 কাপ। 250 মিলিলিটার যদি এক কাপ হয় তাহলে 1000 মিলিলিটার তাকে এক্সট্রা খেতে হবে, নর্মাল যে ফ্লুইড খাচ্ছে তার চেয়ে বেশি, ঠিক আছে? তা না হলে তার ব্রেস্ট মিল্ক প্রোডাকশনটা কমে যাবে। এবং তাকে আমরা 6 উইকসের মধ্যে হাই পোটেন্সি ভিটামিন এ দিব। কেন? কারণ বাচ্চার ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে বাচ্চার মধ্যে যাতে ভিটামিন এ যায়, এই কারণে তাকে হাই পোটেন্সি, আমাদের দেশে প্রোগ্রাম আছে তোমরা জানো, যে মাকে হাই পোটেন্সি ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দেওয়া হয়। এবং আয়রন ফলিক সাপ্লিমেন্টেশন দিতে হবে ফর ফার্স্ট 6 মান্থ। এখানে আয়রনটা দেওয়া হচ্ছে বিকজ অনেক আমাদের দেশে যেহেতু ডেফিসিয়েন্সি স্টেজ বেশি, এটা চিন্তা করে। আদারওয়াইজ আয়রনটা কিন্তু ল্যাকটেশনে রিকোয়ারমেন্ট কিন্তু বাড়ে না, আয়রন রিকোয়ারমেন্ট কিন্তু বাড়ে না, কারণ ব্রেস্ট মিল্কে কিন্তু আয়রনের পরিমাণ একই রকম থাকে। এখন ম্যাটারনাল ম্যালনিউট্রিশন হলে কি কনসিকুয়েন্স হতে পারে? বিশেষ করে এনার্জি ডেফিসিয়েন্সি যদি হয়, ম্যাটারনাল ক্রনিক এনার্জি ডেফিসিয়েন্সি, তাহলে ইনফেকশন হওয়ার চান্স থাকে, অবস্ট্রাক্টেড লেবার হতে পারে, ম্যাটারনাল মর্টালিটি হতে পারে, বার্থ ওয়েট কমে যাবে, অ্যান্ড নিউনেটাল ইনফ্যান্ট মর্টালিটি বেড়ে যাবে। এখন মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যান্ড প্রেগন্যান্সি আউটকাম, এই স্লাইডগুলো আমি পড়বো না, এগুলো তোমাদের জন্য দেয়া হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই পড়বে যে ফলিক অ্যাসিডের কি কাজ, ফলিক অ্যাসিড কি কাজ করে, এবং ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হলে কি হয়, এবং ফলিক অ্যাসিড কতটুকু প্রয়োজন হয়, এই প্রত্যেকটা স্লাইডে এগুলো আমরা দেয়া হয়েছে। তেমনি আয়রনের কথা বলা হয়েছে, আয়রনের কাজ কি, আয়রন ডেফিসিয়েন্সি হলে কি হতে পারে, ঠিক আছে? এগুলো খুবই সহজ, একদম আন্ডার গ্রাজুয়েটের মতন। সো
প্রত্যেকটা মাইক্রোনিউট্রিয়েন্টের কতটুকু কি কাজ, ডেফিসিয়েন্সি হলে কি হতে পারে, এই বিষয়গুলো তোমরা ভালোভাবে জেনে নেবে, এই স্লাইডগুলো পড়ে নেবে। তো কতটুকু আয়রন প্রয়োজন হতে পারে, আয়রনের বিষয়টা বলা হয়েছে। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হলে কিভাবে বুঝতে পারবো, কারণ সবচেয়ে কমন নিউট্রিশনাল প্রবলেম আমাদের দেশে প্রেগন্যান্ট মায়েদের, সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। কতটুকু হিমোগ্লোবিন কমলে আমরা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া বলবো? অন অ্যান অ্যাভারেজ হচ্ছে 11 গ্রাম। যদি ট্রাইমেস্টার অনুযায়ী মনে না রাখতে পারি, তাহলে আমরা 11 গ্রাম পার ডেসিলিটারে যদি কম হয়, 11 গ্রামের যদি কম থাকে, তাহলেই আমরা তাকে এনিমিক বলি, এনিমিয়া হয়। ঠিক আছে? আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হলে কি হতে পারে, এটা অবশ্যই তোমাদের জানতে হবে। এগুলো কিন্তু খুব সহজ, আমার ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই। যেমন আয়রনের জন্য আমরা কি রিকমেন্ড করব, আয়রন রিচ ফুড কোনটা কোনটা আয়রন রিচ ফুড, এবং আর কিভাবে আমরা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াটাকে ট্রিটমেন্ট দিব, কতটুকু আয়রন সে খাবে ইত্যাদি। এরপর হচ্ছে আয়োডিন, আয়োডিনের কি কাজ, আয়োডিনের কি ডেফিসিয়েন্সি হলে কি হতে পারে, এবং আয়োডিন কতটুকু প্রয়োজন আছে। এরপর হচ্ছে কেন আয়োডিনটা বেড়ে যাচ্ছে, কতটুকু রিকোয়ারমেন্ট। আয়োডিন রিকোয়ারমেন্ট যদি দেখি আমরা, আয়োডিন রিকোয়ারমেন্ট কিন্তু নর্মালি 150 মাইক্রোগ্রাম পার ডে দরকার হয়, সেখানে প্রেগন্যান্সিতে মাত্র 15 মাইক্রোগ্রাম অ্যাড করা হচ্ছে। $25 মাইক্রোগ্রাম অ্যাড করা হচ্ছে, দ্যাট ইজ 175 মাইক্রোগ্রাম পার ডে। ঠিক আছে? ল্যাকটেশনে কিন্তু আয়োডিনটা আরেকটু বেশি প্রয়োজন হচ্ছে, এটা হচ্ছে 200 মাইক্রোগ্রাম পার ডে। এরপর হচ্ছে জিঙ্ক, জিঙ্কের কি দরকার, জিঙ্কের কাজ কি, জিঙ্ক যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে সাথে কি হতে পারে। ওকে, ভিটামিন এর কথা বলা হচ্ছে যে ভিটামিন এর ফাংশন কি, ডেফিসিয়েন্সি হলে কি হতে পারে। ক্যালসিয়ামের ফাংশন কি, ডেফিসিয়েন্সি হলে কি হতে পারে। ম্যাগনেসিয়ামের ফাংশন কি, ডেফিসিয়েন্সি কি হতে পারে। ভিটামিন সি এর কি ফাংশন, কি ডেফিসিয়েন্সি হবে। ফসফরাস, পটাশিয়াম, রাইবোফ্লাভিন, থায়ামিন, B6 প্রত্যেকটা নিউট্রিয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এগুলো একটু মোটামুটি বোঝার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে কোন ধরনের ডেফিসিয়েন্সি হলে, বিশেষ করে যেগুলো ভেরি ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টের কথা আমরা বলছি সেইগুলো অবশ্যই জেনে রাখতে হবে। তো আমরা কি রিকমেন্ড করি ম্যাটারনাল নিউট্রিশনে, এইগুলো কথা আমি আগেও বলেছি। বন্যা, তুমি কি একটু রিড করবে রিকমেন্ডেশন অন ম্যাটারনাল নিউট্রিশন, কি বলেছি? জি ম্যাম। Recommendations on maternal nutrition: increase food intake and establish reserves for pregnancy and lactation. Diversify the diet to improve the quality and micronutrient intake. Increase daily consumption of fruits and vegetables. Consume animal products as much as possible. Use fortified foods, for example, vitamin A enriched sugar and other products, iron enriched and vitamins enriched flour and other staples. Use iodized salt. তো এগুলো ভেরি ইজি। সো ম্যাটারনাল নিউট্রিশনের জন্য এগুলো হচ্ছে রিকমেন্ডেশন। এখন পিএইচ, পিএইচ দিয়ে কি হয় বলো তো? পিএইচ দিয়ে কি হয় কে বলবে? pH এর অ্যাব্রিভিয়েশন তো ভুলে গেছি। বলো। pH একদম সহজ, বললে বলবে ও এটা হাই হাই কি বলে। বলো তো পিএইচ কি হয়, যে কেউ মনে করে বলো, দেখো চেষ্টা করো, ভুল হলে হোক না, অসুবিধা নেই। পিএইচ কি হয় বলো তো? পিএইচ, পিএইচ এর আমি ডেফিনিশন বলছি না, দ্যাট এই সেই পিএইচ না যে অ্যাসিডিক অর অ্যালকালাইন, সেই পিএইচ না। হ্যাঁ, এই পিএইচটা কি? পিএইচ অ্যাকশন বলছি, পিএইচ অ্যাকশন বলো। কেউ বলছো না, চেষ্টা করো, ভুল হোক সমস্যা তো নাই, ভুল হতেই পারে, বলে ফেলো যা মনে হয়। বন্যা, হ্যাঁ প্রাইমারি হেলথ, প্রাইমারি হেলথ একটা বলেছো, হ্যাঁ হতে পারে। আর কি, আর কি হতে পারে, আরো চিন্তা করতে থাকো, potential health. পোটেনশিয়াল হেলথ একটা হতে পারে। আর কি হতে পারে? খুবই আরো আরো মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়নি বলে এখনো আরো জানতে চাচ্ছি, আর কি হতে পারে? হেলথ তো ঠিক আছে, কিন্তু পি ফর প্রাইমারি অর পি ফর পোটেনশিয়াল অর পি ফর হোয়াট? Poor health action. পুয়ার হেলথ, পুয়ার হেলথ অ্যাকশন হয়। প্রিন্সিপাল, তোমরা কি পড়াশোনা করছো, তোমরা কি পড়াশোনা করছো এখন? ম্যাডাম প্রোটিন, পাবলিক হেলথ, প্রিন্সিপাল
পাবলিক পাবলিক হেলথ। হেলথ, ওয়াও, তাহলে কি পাবলিক হেলথ পড়ছো না তোমরা? তাহলে পাবলিক হেলথ অ্যাকশন, হ্যাঁ, পাবলিক হেলথ অ্যাকশন আছে প্রিভেনশনের জন্য আমরা কি কি অ্যাকশন নিব? পাবলিক হেলথ অ্যাকশন টু ইমপ্রুভ ম্যাটারনাল নিউট্রিশন স্ট্যাটাস। কে পড়ে শোনাবে? একজন পড়ো একটু। ম্যাম আমি পড়ি। হ্যাঁ, ঠিক আছে। Public health actions to improve maternal nutritional status. Number one, adequate food intake during pregnancy and lactation. Encourage increased food intake, monitor weight gain in pregnancy, counsel on reduced energy expenditure. Number two, adequate micronutrient intake এন্ড during রেস্ট মোর ডিউরিং প্রেগন্যান্সি ল্যাকটেশন, এটা ওখানে হয়তো বোঝা যাচ্ছে না। আর একটা হচ্ছে রেস্ট overlap মোর হয়ে ডিউরিং, গেছে। হ্যাঁ ওভারল্যাপ হয়ে গেছে, রেস্ট Rest মোর more ডিউরিং during প্রেগন্যান্সি pregnancy and ল্যাকটেশন। lactation. এখন Number ওখানে বলছে কাউন্সিল অন রিডিউস এনার্জি এক্সপেন্ডিচার, এটা কিন্তু আগে বলি নাই আমরা। এটা হচ্ছে হ্যাঁ। তাদের জন্য প্রযোজ্য যারা অনেক বেশি কাজকর্ম করে, তাতে এই সময় যাতে একটু কাজকর্মটা কিছুটা কম করে, অনেক বেশি এনার্জি এক্সপেন্ডিচার না করে। কিন্তু তার মানে এই না যে সে কিছুই করবে না, সারাদিন ঘুমাবে, এই করবে, আবার ওদিকে ওবেস হয়ে যাবে তখন, ঠিক আছে? নর্মাল স্বাভাবিক কাজকর্ম করবে, এক্সেস করবে না, ঠিক আছে? ওকে, তারপরে দ্বিতীয়টা হচ্ছে Number two, adequate micronutrient intake during pregnancy and lactation. Fruits and vegetables, animal products, iodized salt, তার মানে fortified ডায়েট foods. ডাইভার্সিফিকেশন, এই শব্দটা পড়ো নাই। কাউন্সিল অন ডায়েট ডাইভার্সিফিকেশন, ডাইভার্সিফাইড খাবার খেতে হবে। সেগুলো হচ্ছে ফ্রুটস ভেজিটেবলস খেতে হবে, অ্যানিমাল প্রোডাক্ট খেতে হবে। বলো। Fruits and vegetables, animal products, iodized salt, fortified foods. Number Right. three, prescribe and make accessible iron, folic acid supplements or multiple micronutrient supplements. ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবে না, এই যে ধরো একটু একটু করে হেডিং দেওয়া আছে, এগুলোকে একটু ইলাবোরেট করতে পারবে না তোমরা? সো যদি বলি এনকারেজ ফুড ইনটেক, তাহলে তুমি বলতে পারবে না যে কিরকম কতটুকু খাবে, কি খাবে না খাবে, এগুলো বলতে পারবে না তখন? নিউট্রিশন স্ট্যাটাস ইমপ্রুভ করার জন্য, অথবা ম্যাটারনাল নিউট্রিশন ম্যালনিউট্রিশনকে প্রিভেন্ট করার জন্য। আচ্ছা, এটাও তোমরা বুঝতে পারবে, এটা খুবই সহজ, আমার বলারই দরকার নাই, পড়ারও দরকার নেই। নিউলি ওয়েড কাপল হলে তাদের জন্য আমরা এই ধরনের আর কি বলা হয়, নিউলি ওয়েড কাপল, তাদেরকে আমরা কি বলবো? মোস্ট ইম্পর্টেন্টলি বাদ বাকি গুলো তো একই আছে, শুধুমাত্র ফ্যামিলি প্ল্যানিং এর জন্য আমরা বলতে হবে প্ল্যানিং এ ফ্যামিলি, ডিলে ফার্স্ট প্রেগন্যান্সি এন্ড অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রাসেপটিভ মেথড। তাহলে এটা হচ্ছে নিউলি ওয়েড কাপলদের জন্য ইম্পর্টেন্ট, বাদ বাকি গুলো সবারই একই থাকবে। এখন তোমরা দেখো যে রিস্ক ফ্যাক্টর ফর ম্যাটারনাল ম্যালনিউট্রিশন, এটা বলতে কি মিন করছি, অর্থাৎ কোন কোন মায়েরা এট রিস্ক অফ ডেভেলপিং ম্যালনিউট্রিশন, কারা? তার মধ্যে হচ্ছে তাহলে রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমরা কয়েকটা আলাদা ভাগ করা হয়েছে, একটা বায়োলজিক্যাল, আর একটা হচ্ছে ইকোনমিক্যাল, আর একটা সোশ্যাল, কালচারাল। ওকে, সেক্স ডিটারমিনেশন একটা অ্যাড হয়েছে এখানে। বায়োলজিক্যালি এগুলো সবাই জানি, এজ যদি কম থাকে সেক্ষেত্রে তারা ম্যালনিউট্রিশন চান্স বেশি থাকে, তাই না? সেসব মায়েরা প্যারিটির সাথে ডিপেন্ড করছে। আমার মনে হয় এরা তোমরা সবাই ভালো করে বুঝতে পারছো। শর্ট বার্থ ইন্টারভ্যাল, মিনিমাম বার্থ ইন্টারভ্যাল মিনিমাম বলা হচ্ছে 2 to 3 ইয়ার্স, এখন 3 ইয়ার্স এর কথা বলে, মিনিমাম 2 ইয়ার্স। এর চেয়ে কম যদি হয় তাহলে ম্যাটারনাল ম্যালনিউট্রিশন হওয়ার চান্স থাকে। এবং প্রি প্রেগন্যান্সি বিএমআই, যাদের আগে থেকেই বিএমআই কম, প্রি প্রেগন্যান্সি বিএমআই, তারাই ম্যালনিউট্রিশন হওয়ার চান্স থাকে। আর একটা কারণ হচ্ছে সেক্স ডিসক্রিমিনেশন থ্রুআউট লাইফ। এটা কি মিন করেছে? থ্রুআউট লাইফ তার সেক্স ডিসক্রিমিনেশন করা হয়, তার মানে ছোটবেলা থেকেই কম খেতে দেওয়া হচ্ছে, ছোটবেলা থেকেই ছেলেকে বেশি খাওয়ায়, মেয়েকে কম খাওয়ায়। বড় হতে হতেও একই কাহিনী চলতে থাকে। সে যখন সংসারে ঢুকছে, গার্ল সবসময় ডিপ্রাইভ হচ্ছে। সে যখন হচ্ছে তখন দেখা যাচ্ছে উইমেন অ্যাজ এ উইমেন সে সবসময় ডিপ্রাইভ হচ্ছে। আমি বলেছি না, লাস্ট, লিস্ট অ্যান্ড লেফট ওভার, তিনটা এল। লাস্ট সবচেয়ে শেষে খায়, লিস্ট সবচেয়ে পড়ে আছে যা তাই খায়, এবং লেফট ওভার যেটুকু বাকি থাকে, যদি না থাকে তাহলে না খায়। এই হলো মেয়েদের অবস্থা, যার জন্য থ্রুআউট লাইফে তার সেক্স ডিসক্রিমিনেশনের জন্য সে পুয়ার ম্যাটারনাল নিউট্রিশন হয়। ওকে, আর হচ্ছে ইকোনমিক্যাল, মানে হচ্ছে যারা পুয়ার থাকবে, লো সোশিও ইকোনমিক, সেসবরা ম্যালনারিশ থাকে, তাদের মধ্যেই ম্যাটারনাল ম্যালনিউট্রিশন হওয়ার চান্স বেশি থাকে। সোশ্যাল হচ্ছে লো স্ট্যাটাস, অর্থাৎ সে যদি তার এডুকেশন বা এমপ্লয়মেন্ট যদি না থাকে তাহলে তার স্ট্যাটাসটা লো থাকে। যেসব উইমেন লো স্ট্যাটাসে আছে, তাদেরই সোশ্যালি লো স্ট্যাটাসে আছে, তারাই নিউট্রিশনের রিস্ক ফ্যাক্টর
they are at risk of developing malnutrition. Cultural কি gender roles and gender norms. হ্যাঁ, সেক্স ডিসক্রিমিনেশনের মতনই ডিফারেন্ট জেন্ডার রোল আছে এবং জেন্ডার যে নর্মস গুলো আছে, যে কালচারাল ফ্যাক্টর, যে ঘরের কাজকর্ম তাকে করতে হবে ডিউরিং প্রেগনেন্সি, তো সে অনেক বেশি পরিশ্রম করে কারণ এগুলো মেয়েদের কাজ। ঠিক আছে, বাচ্চা হওয়ার পর পরে সে অনেক বেশি পরিশ্রম করে, বেশি খায় না। কালচারাল নর্মস হচ্ছে আমাদের যে পরে খেতে হবে, পুরুষরা আগে খাবে বাড়ির, এটা আমাদের একটা কালচারাল নর্মস, জেন্ডার নর্মস, যে আগে পুরুষকে না খাইয়ে মহিলা খাবে না। তো ইত্যাদি অনেক কারণ, কালচারাল যে ফ্যাক্টর গুলো আছে, যে কারণেও ম্যাটার্নাল, দিস আর অলসো ম্যাটার্নাল রিস্ক ফ্যাক্টর ফর ম্যালনিউট্রিশন। ঠিক আছে, এখন এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হলো ইন্টারজেনারেশনাল সাইকেল অফ ম্যাটার্নাল ম্যালনিউট্রিশন। ইন্টারজেনারেশন ম্যালনিউট্রিশন কেন আমাদের জেনারেশন টু জেনারেশন কন্টিনিউ করছে, অর্থাৎ লো বার্থ ওয়েট কেন আমাদের এখনো অনেক আছে, কেন? এটার কারণই হচ্ছে ইন্টারজেনারেশনাল সাইকেল অফ ম্যাটার্নাল ম্যালনিউট্রিশন। যে কোনো জায়গা থেকে এটা সাইকেলে চলছে, অর্থাৎ একটা বাচ্চা যদি লো বার্থ ওয়েট হয়, ধরো আমরা এখান থেকে লো বার্থ ওয়েট বেবি, তাহলে সেই বাচ্চাটার চাইল্ড গ্রোথ ফেলিউর হবে। সে ঠিক মতন নর্মাল বাচ্চাদের, যে লো বার্থ ওয়েট বাচ্চা নর্মাল বার্থ ওয়েট বাচ্চার মধ্যে গ্রোথের ডিফারেন্স থাকে, তাহলে তার এডিকুয়েট গ্রোথ হয় না, তাহলে চাইল্ড গ্রোথ ফেলিউর হচ্ছে। চাইল্ড গ্রোথ ফেলিউর মানে হচ্ছে লো ওয়েট এন্ড হাইট ইন টিন। সে যখন টিন হচ্ছে বা অ্যাডোলেসেন্ট হচ্ছে, তখন আর হাইট ওয়েট কম থাকছে, অর্থাৎ এই যে লো বার্থ ওয়েট বাচ্চাটা অল থ্রু লাইফে কিন্তু সে লো বার্থ মানে ম্যালনারিশড থাকছে। এবং এই সে স্মল ফর অ্যাডাল্ট উইমেন, স্মল অ্যাডাল্ট উইমেন, সে তার স্ট্যাচার স্মল হচ্ছে, সে বড় সড়ো হচ্ছে না। স্মল অ্যাডাল্ট উইমেন যদি স্মল হয়, সেক্ষেত্রে সে আবার লো বার্থ ওয়েট বেবির জন্ম দেয়, অর্থাৎ একটা লো বার্থ ওয়েট শিশু থেকে আবারও লো বার্থ ওয়েট, এই সাইকেলটা কন্টিনিউ করে। এটাকেই বলে ইন্টারজেনারেশনাল সাইকেল অফ ম্যাটার্নাল ম্যালনিউট্রিশন। আমরা যদি ম্যাটার্নাল নিউট্রিশনকে এনশিওর করতে পারি এট অল স্টেজেস, প্রত্যেকটা স্টেজে, তাহলে আমরা এই সাইকেলকে ব্রেক করতে পারবো। ওকে, লাইফ সাইকেল ইস্যু, ম্যাটার্নাল ম্যালনিউট্রিশন, আমি একটু আগে যেগুলো বলছিলাম সেগুলো এখানে ইলাবোরেট করা আছে। ইনফ্যান্সি এন্ড চাইল্ডহুডে কি কি হতে পারে, আর কেউ কি পড়তে চাও? কুইকলি পড়ে ফেলো। আমি পড়বো। হ্যাঁ, শিওর। Maternal malnutrition, a life cycle issue. Infancy and early childhood, 0 to 24 months. Suboptimal breastfeeding practices, inadequate complementary foods, infrequent feeding, frequent infections. Poor childhood. ইনফ্যান্সি এন্ড চাইল্ডহুডে এইগুলো হচ্ছে ফ্যাক্টর কেন ম্যালনিউট্রিশন হচ্ছে। হ্যাঁ, এগুলো সবগুলো মিলিয়ে ম্যাটার্নাল ম্যালনিউট্রিশন লাইফ সাইকেল, যেটা একটু আগে যেটা আমরা দেখালাম সাইকেলটা ওখানে। ওকে, পড়তে থাকো। Poor childhood, 2 to 9 years. Poor health care, poor education. ওকে, তারপরে হচ্ছে Adolescence, 10 to 19 years. Increased nutritional demand, greater iron need, early pregnancies. And pregnancy and lactation, higher nutritional requirements, increased micronutrient needs, closely spaced reproductive cycles. তো এগুলো হচ্ছে ম্যাটার্নাল ম্যালনিউট্রিশনের ফ্যাক্টরস। এরপরে হচ্ছে throughout life. Food insecurity, inadequate diets, recurrent infections, frequent parasites, poor health care, heavy workloads, gender inequities. সো এই যে ফ্যাক্টরগুলো আমরা বললাম প্রত্যেকটা স্টেজ অফ লাইফে, এই ফ্যাক্টরগুলোর কারণেই কিন্তু ম্যাটার্নাল ম্যালনিউট্রিশন হচ্ছে। ওকে, তাহলে এই কারণে এটা আমরা এটাকে লাইফ সাইকেল ইস্যু বলছি, ম্যাটার্নাল ম্যালনিউট্রিশন। তো এটাই আমাদের শেষ স্লাইড ছিল। এখন আমাদের যদি রিভিউ করি, আমরা কি ইম্পর্টেন্স অফ নিউট্রিশন ইন অ্যাচিভিং হেলদি প্রেগন্যান্সি সাকসেসফুল ল্যাকটেশন বুঝতে পেরেছি, কেন নিউট্রিশন ইম্পর্টেন্ট হেলদি প্রেগন্যান্সির জন্য এবং সাকসেসফুল ল্যাকটেশনের জন্য বুঝতে পারছি। ম্যাডাম, প্রথম দিকে যে অনেকগুলো কথা আমি বোঝাবার চেষ্টা করলাম। ওকে, তাহলে কি নিউট্রিয়েন্ট গুলোর কাজ কি, আর হচ্ছে স্পেসিফিক গুলো কি নিউট্রিয়েন্ট দ্যাট ইজ স্পেশালি ইম্পর্টেন্ট ডিউরিং প্রেগন্যান্সি ল্যাকটেশন, কতগুলো কি নিউট্রিয়েন্টের কি ফাংশন এবং কি কাজ, তাদের প্রেগন্যান্সি কি কাজ করতেছে, ল্যাকটেশনে কি কাজ করছে। ঠিক আছে, সেটা আমরা আলাদা আলাদা করে, আমি ডিটেইলসে অনেকগুলো পড়ি নাই, সেগুলো পড়লে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আর নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট কিরকম, ডায়েটারি গাইডলাইন কেমন হবে, প্রেগন্যান্সিতে ডায়েটারি গাইডলাইন কি হবে, ল্যাকটেশনে ডায়েটারি গাইডলাইন কি হবে বলেছি না আমরা।
প্রেগন্যান্সি পিরিয়ডে জি কিভাবে সে খাবে, কি কি খাবার খাবে, ওকে, তারপরে কতটুকু এনার্জি নেবে, মিনিমাম এনার্জি রিকোয়ারমেন্ট কত, সেই এনার্জিটা কি কি খাবারের মাধ্যমে সে পেতে পারে, ঠিক আছে, এই সবগুলোই আসবে। আর ম্যাটারনাল ম্যালনিউট্রিশনের কনসিকুয়েন্স কি, অর্থাৎ ডেফিসিয়েন্সি হলে কি হবে, একটা হচ্ছে এনার্জি ডেফিসিয়েন্সি হলে কি হবে, হ্যাঁ, ক্রনিক এনার্জি ডেফিসিয়েন্সি যদি হয়, এনার্জি ডেফিসিয়েন্সি হলে ম্যাটারনাল কি কি ইনফ্লুয়েন্স হবে, প্রেগন্যান্সিতে কি ইনফ্লুয়েন্স হবে, প্রোটিন ডেফিসিয়েন্সিতে কি হতে পারে। পরে হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, স্পেসিফিক্যালি যেগুলো ডিফারেন্ট টাইমে ক্রিটিক্যাল রিকোয়ারমেন্ট ডিউরিং ডিফারেন্ট ট্রাইমেস্টার, সেগুলো ডেফিসিয়েন্সি হলে কি প্রবলেম হতে পারে, ঠিক আছে। আর রিস্ক ফ্যাক্টর গুলো কি, এইজ কার্নাল ম্যালনিউট্রিশনের জন্য, না এইজ তো এভাবে হুট করে এইজ বলে আর হবে, হচ্ছে বায়োলজিক্যাল, এক্স্যাক্টলি রাইট, এভাবে করে আলাদা আলাদা করে বলবে। এবং যদি এটা পরীক্ষার সময় যদি প্রশ্নটা আসে তাহলে একটু ডেসক্রিপটিভ লিখবে, খালি ওই পয়েন্ট, আমি পাওয়ার পয়েন্ট স্লাইডে কয়েকটা পয়েন্ট দেখিয়েছি, তোমরা জাস্ট পয়েন্ট লিখে দিবে তা কিন্তু হবে না, হ্যাঁ, একটু তোমাকে বুঝে লিখতে হবে, একটু ডেসক্রিপশনে যেতে হবে, হ্যাঁ, কারণ একটু তো নাম্বার তো দেওয়ার জন্য একটু লিখতে হয়, হ্যাঁ, বুঝতে পারলে, শুধু স্লাইডের পয়েন্ট মুখস্থ করলে তো হবে না। তাহলে রিস্ক ফ্যাক্টর, ম্যাটারনাল ম্যালনিউট্রিশনে কি কি রিস্ক ফ্যাক্টর গুলো সেগুলো আমাদের লিখতে হবে। এরপরে হচ্ছে ইন্টারভেনশন, কি ইন্টারভেনশন, তাহলে ইন্টারভেনশন গুলো হচ্ছে পাবলিক হেলথ অ্যাকশন ইমপ্রুভ করার জন্য, ঠিক আছে, সেগুলো কি, এবং আরো কিছু এডিশনাল আমরা জেনেছি, একটা হচ্ছে লাইফ সাইকেল ইস্যু ম্যাটারনাল ম্যালনিউট্রিশন, সেগুলো কোন কোন স্টেজে কি কি কারণে ম্যালনিউট্রিশন হচ্ছে, এন্ড পাশাপাশি তোমার ইন্টার জেনারেশনাল সাইকেল অফ ম্যাটারনাল ম্যালনিউট্রিশন বলতে কি বোঝায়, এগুলো উত্তর দিতে পারবে না, পারবে? জি ম্যাম। তো কেমন লাগলো সেশন, বলো। ম্যাডাম খুব ভালো খুব ভালো লেগেছে। ম্যাম। কারণ আরো ভালো লাগতো যদি আমি এটাকে আরো আরো ধরো প্রত্যেকটা বিষয়ে আরো কমপক্ষে 1 ঘন্টা সেশন নিয়ে আরো বেশি কিছু তোমাদের Explanation এক্সাম্পল করতে দিয়ে পারতাম। যদি বলতে পারতাম তাহলে আরো ভালো, এবং আরো একটু ডিসকাশন যদি সামনাসামনি হতো তাহলে আরো হয়তো এক্সাম্পল গুলো, তোমরাও হয়তো এক্সাম্পল গুলো দিতে পারতে, আমিও কিছু এক্সাম্পল তোমাদেরকে দিতে পারতাম, তাহলে কিন্তু আরো আমাদের জন্য জিনিসটা অনেক বেশি ভালো লাগতো। কিন্তু যেহেতু আমরা একটা স্পেশাল সিচুয়েশনে আছি, এইভাবেই আমাদেরকে মেনে নিতে হবে। তবে প্লিজ আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু একটু অবশ্যই পড়াশোনা করবে। তাহলে আমাদের মাত্র আর 2টো সেশন আছে। একটা সেশনে আমরা আলোচনা করব কালচারের সাথে ম্যাটারনাল নিউট্রিশনের কি সম্পর্ক সেটা, আর একটা আমরা আলোচনা করব এসেনশিয়াল ম্যাটারনাল এন্ড নিউবর্ন কেয়ার, কিছু নিউবর্ন কেয়ার নিয়ে আমরা খুব একটা আলোচনা হয়নি, ঠিক আছে। তো ম্যাটারনাল কেয়ারের পাশাপাশি আমাদের একটু এসেনশিয়াল নিউবর্ন কেয়ার, যদিও চাইল্ড হেলথ যখন তোমরা চাইল্ড হেলথ হয়ে গেছে, তোমাদের কোর্স হয়ে গেছে চাইল্ড হেলথ, না ম্যাম। না হয় নাই না, চাইল্ড হেলথে তোমরা অবশ্য ওটা জানতে পারবে, আমরা যদি কভার নাও করতে পারি তাহলে কিন্তু তোমরা কিন্তু এসেনশিয়াল নিউবর্ন কেয়ারটা কিন্তু জানতে পারবে। এখানে এসেনশিয়াল ম্যাটারনাল আর নিউবর্ন কেয়ার যেহেতু দুটো একসাথে আমরা, এই কারণে আমরা এই সেশনটা এখানে রেখেছি। তবে আরো কিছু যেমন ছিল প্রেগন্যান্সি তোমার কি কি কমপ্লিকেশনস হয়, কি কি কিভাবে কি করি, সেই বিষয়গুলো আসলে পড়ানোর টাইম আমাদের নাই। তবে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমি তোমাদেরকে স্লাইড গুলো পাঠিয়ে দিতে পারি, সো দ্যাট ইউ ক্যান লার্ন বাই ইয়োরসেলফ, হ্যাঁ, সেলফ লার্নিং। প্রেগন্যান্সি কমপ্লিকেশনস কি কি হতে পারে, কমন প্রেগন্যান্সি কমপ্লিকেশনস, এবং সেটা কি করা যায়। তোমরা যদি জি ম্যাম। চাও তাহলে আমি পাঠাতে পারি, আর না হলে না পড়া হলো। কি চাও বলো? ম্যাম পাঠালেই তো ভালো, জিনিসটা পাঠালেই জানানো ভালো। থাকলো। গুড, ভেরি গুড, এটাই তো শুনতে চাই যে জিনিসটা জানা হলো। তাহলে আমি যেগুলো ধরো এই যে প্রেগন্যান্সি কমপ্লিকেশনস, এটা যদি পড়াতে যেহেতু পারছি না, এটা হয়তো পাঠিয়ে দিলাম, হ্যাঁ, জি ম্যাডাম। তোমরা নিজেরা একটু পড়ে নিবে। আর আর এই তো বললাম যার মাত্র 2টো সেশন ম্যাম আমার আরেকটা নেওয়া হবে। কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। ম্যাম আমাদের যে মানে প্রেজেন্টেশনটা, যে হ্যাঁ। টপিকগুলো ম্যাডাম ওইটা তো আমাদের 18 তারিখের পরেই হবে তাই না? হ্যাঁ আশা করছি 18 তারিখের পরে, কিন্তু এরকম যে কোনো একদিন হয়তো রাতের বেলা হতে পারে, ঠিক আছে, আচ্ছা তোমাদের সুবিধা অনুযায়ী। কারণ তোমরা তো চারজনের একটা সেশনে, বিশেষ করে বন্যাকে আমি বলবো, বন্যা তুমি কিন্তু পুরাটা অর্গানাইজ করবে, ইটস আপ টু ইউ, পুরা লিংক তুমি পাঠাবা আমাকে, আমি শুধু তোমাদের সাথে জয়েন করব। প্রতিবার আমি আমি লিংক পাঠিয়েছি, তোমরা জয়েন করেছো, ঠিক আছে। এবার বন্যা আমাকে লিংক পাঠাবা,
আমরা গুগল মিটেই এটা করতে পারি, ঠিক আছে? গুগল মিটের টাইমের কোনো বিষয় নাই। জুমে হ্যাঁ। আবার এমনি নরমাল জুমে কিন্তু আবার টাইমের বিষয় আছে, 40 মিনিটসের পর এটা বন্ধ হয়ে যায় অনেক সময়। ইদানিং অবশ্য শুনছি ওরা এখন টাইমটা বাড়িয়েছে আগের চেয়ে। তো ঠিক আছে, ম্যাডাম তাহলে কোনটা চাচ্ছ? জুমে? জুমে হলে ভালো হয় ম্যাডাম। জুমে, হ্যাঁ জুমে বেটার হবে, সমস্যা নেই। জুমে ভালো হয়, কেন জুমে ভালো হবে? কিন্তু জুমে যদি এমন যদি হয় যে কেউ একজন মিটেও প্রেজেন্টেশন সমস্যা নেই, করছে, ওই মিটেও সময় সমস্যা নেই, এখানে হুট তো করে টাইম বন্ধ হয়ে গেল, লিমিটেড। মিটেও সমস্যা নেই। আর মিটে ইনস্টল করার মানে অ্যাপস ইনস্টল করার প্রয়োজন নাই, জাস্ট লিংক দিলে লিংকে লিংকে ক্লিক করলেই চলে মিটে আসে। তো আমরা এই তো অলরেডি হাবিব, ক্লাস হ্যাঁ। করতেছি, সমস্যা নাই। হ্যাঁ, আর নিচে তো আমরা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ সেটাই। লিংকে তো ক্লাস করছো না তোমরা জি গুগল ম্যাম। মিটে? জি ম্যাডাম। গুগল মিটটা খুব জি ইজি, ম্যাডাম। জাস্ট এক্ষুনি দরকার এক্ষুনি পাঠিয়ে দেওয়া যায়, জি অনেক ইজি, সমস্যা নেই। সহজ, ঠিক আছে? ম্যাডাম আমি তাহলে একটু বলতে চাচ্ছিলাম, আমি আইরিন বলছি ম্যাডাম। হ্যাঁ রিন বলো। ম্যাডাম আমি তো প্রেগন্যান্সি কমপ্লিকেশন নিয়ে করতে চেয়েছিলাম, তাহলে কি আমি টপিকটা বাদ দিব? না না না, একদম না, একদম না। তুমি করবে বরঞ্চ, যেহেতু আমি পড়াই নাই, তুমি করলে তো আরো ভালো হয়, সমস্যা নাই তো আমাদের। তাহলে আমি পরে পাঠাবো, তুমি আগে করে ফেলবা, পরে আমি এটা পাঠিয়ে দিবো। আগে পাঠালে তো তুমি দেখবে যে আর কিছু করছো না, ওইটা থেকেই হয়তো নিয়ে নিচ্ছ, সেটা না। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, তুমি ঠিক আছে নিজে ম্যাডাম। করো, জি। আমি তাহলে পরে পাঠাবো। তুমি আইরিন, জি আমি ম্যাডাম। তোমাকে থ্যাঙ্কস দিচ্ছি, তুমি আমাকে আগেই বলেছো, তাই করো। না উইল ম্যাডাম, আমি হচ্ছে নো অন্যদের প্রবলেম। সাথে শেয়ার করেছিলাম ম্যাডাম, সবাই যেহেতু সিলেক্ট করে নাই এই জন্য আপনার সাথে শেয়ার করা হয়নি ওকে ফাইন, নো প্রবলেম। ম্যাডাম। তুমি করো আচ্ছা, তাহলে, আমি থ্যাংক যে ইউ। এক্সট্রা তোমাদের, আমি তোমার এটা করার পরে আমি আমারটা পাঠিয়ে দিলাম, তোমার কাছ থেকে আমরা লার্ন করলাম, তুমি ফাইনালি দেখলে। আর তুমি যদি খুব ভালো করো তাহলে আমার কিছু পাঠাতে হবে না, এটা দিয়ে চলবে, জি ম্যাডাম। ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্ট ঠিক করবে না? জি ম্যাম। ঠিক আছে, তুমি লিংক পাঠিয়ে দিবে নাকি হাবিবকে দায়িত্ব দিব লিংক পাঠানোর? হাবিব মনে হচ্ছে অনেক কনফিডেন্ট। কে অর্গানাইজ করবে তোমাদের? আমি সময় পাই না ম্যাডাম, তাহলে হাবিব ভাইয়াকেই বলেন। সময় তো বের করতে হবে। আমরা তো রাতে বসবো, তুমি এটা, এবং গুগল মিটে তো লিংক জাস্ট তুমি ধরো 9টায় বসবো, 9টার সময় পাঠালেই হয় লিংকটা। এটার জন্য ঠিক আছে আগে ম্যাডাম। বসতে হয় না তো, আগে বসার দরকার হয় না তো। ঠিক তুমি আছে খালি ম্যাডাম, মেইলে লিংক পাঠাবা, মেইল আমি আপুর সাথে কনসাল্ট করে আমি করে দিব না। এনিওয়ে তোমরা যেই করো আমার কোনো সমস্যা নাই, কিন্তু এটা তোমরা অর্গানাইজ করবে। হাবিব আমি ভাইয়া তোমাদের করলেই ভালো লিংকে জয়েন হয়। করবো, যেটা তোমরা জি ম্যাম। আলোচনা করে ঠিক করে নিও। হ্যাঁ ঠিক আছে আচ্ছা ম্যাডাম। আর ঠিক আছে, আর একই জিনিস তো যেন রিপিটেশন না হয়, আলাদা আলাদা জন্য আমি দেখি। হ্যাঁ, কারণ এটা কিন্তু আমি তোমাদের বারবার বলছি, এটা কিন্তু একটা পার্ট অফ অ্যাসেসমেন্ট। তোমাদের যদি ভালো একটা দিতে চাই, যে ভালো গ্রেড পাবে, তাহলে অবশ্যই তোমাকে ভালো পারফর্ম করতে হবে। আমি কিন্তু শুধু পাওয়ার পয়েন্ট দিলে হবে না, তোমরা কিন্তু, আমি বারবার কিন্তু জিনিসটা ক্লিয়ার করেছি যে একটা ডকুমেন্টও তৈরি করে পাঠাবে, ওইটার উপর বেস করে পাওয়ার পয়েন্টটা তৈরি করবে। তা না হলে কিন্তু তোমাদের এমপিএইচ করছো যে তোমরা, ওইভাবে কিন্তু হবে না, পরবর্তীতে তোমাদের এই গুলো কাজে লাগবে, ঠিক আছে? ম্যাডাম আমাদের আর কারো থিসিস কিছু করতে হবে, থিসিসের কাছে থিসিসের কাজ করবে এখন, এই সামনে এই পরীক্ষার জন্য এটা করবে, থিসিসের কাজ তো চলবেই। থিসিসের জন্য এগুলো আলাদা ছাড়াও সময় আছে, সেই সময়গুলোতে ক্লাস আমি আছে। বসবো, তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? ওকে, জি ম্যাম। জি ম্যাম। ধন্যবাদ গুড ম্যাডাম। নাইট করি। তাও দেখো এত তাড়াতাড়ি করেও মানে 1.5 ঘন্টা হয়ে গেছে, 8টা থেকে এখন 9:30 বাজতেছে। জি ম্যাম। আজকে সেশনটা অনেক বড় ছিল। সেশন তো আরো বড়। আমি তো অনেকগুলো বাদ দিয়ে এসছি, যে ওগুলো তোমরা নিজেরাই লার্ন করে নিতে পারবা, পড়ে নিতে পারবা, ইনশাআল্লাহ। ঠিক আছে? সো আর যারা আমাদের এই যে ড্রপ আউট হয়ে গেল কয়েকজন, তাদের সাথে যোগাযোগ ও করা যায়? ম্যাম, আপনাকে বলা হয়নি, সরি ম্যাডাম। যে আমাদের সাথে যে লতা দাস ছিল, হ্যাঁ তার হ্যাঁ, বাবা হচ্ছে করোনা পজিটিভ, আঙ্কেল অলরেডি গত সপ্তাহে স্কয়ার হসপিটালে ভর্তি। গত শুক্রবারের কাহিনী আমাকে আপু ফোন দিয়ে জানানো। তো সে তো এখন না হয় বাবা পজিটিভ, ও তো আমাদের সাথে প্রথম থেকেই নাই, ওকে তো আমরা প্রথম থেকেই পাইনি লতা দাসকে। হ্যাঁ, আপু কিভাবে অবশ্য কেন ফোন দিল তোমাকে? ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাগুলো দেয় নাই। ম্যাডাম আমি একটু বলছি, আপুর সাথে আমার ফার্স্ট সেমিস্টারে যোগাযোগ হয়েছিল। উনি যেই জায়গাটাতে থাকে ম্যাডাম, ওটা খুব রিমোট এরিয়া, ওইখানে ম্যাডাম উনি নেটের লাইন কিছুই পায় না, যাই হোক, এই তাহলে জন্য তোমরা যেটা ওর সাথে কন্টিনিউ কথা করতে বলে পারে তোমরা না। যেটা বলবে, যে সেটা হলো যে কোনো সময় সে জয়েন করুক, পরবর্তীতে অন্যান্য ব্যাচের সাথে কিন্তু আস্তে আস্তে সে এগুলো ক্লিয়ার করতে পারবে, বুঝতে পারলে? কিন্তু অনেক বেশি জমে গেলে কিন্তু পারবে না, সুতরাং তাকে পজিটিভ হয়ে
যে শুরু করি, তাহলে নিশ্চয়ই সে পারবে। তো আমি ওনাকে অনেকবার বলেছি যে ডিপার্টমেন্টের কাছে অ্যাটলিস্ট ইনফরমেশনটা দিয়ে রাখেন আপনি। হ্যাঁ, সেটাই। সে যে যোগাযোগ করে নাই সেটা আর আমি ইশরাত তো তোমার এই 20 তে শুরু করতে চেয়েছিল। ইশরাতকে তো দেখলাম না তোমাদের সাথে। ইশরাত, ওর সাথে কি যোগাযোগ আছে? না ম্যাম, ইশরাত নামে কারোর সাথে আমাদের যোগাযোগ নাই। হয়নি? না। ও তো আমাকে দিয়েছিল যে সে এইবার এই 2020 তে শুরু করবে, স্প্রিং এ করতে পারছে না, সে ফল 20 সাথে করবে। কিন্তু একটা অ্যাপ্লিকেশন পাঠিয়েছিল, আমি ফরওয়ার্ড করে দিয়েছি, কিন্তু বুঝতে পারলাম না। তো আমাদের পরের আগের অন্য ব্যাচ যেটা ক্লাস হচ্ছে আমাদের সাথে, ওদের কিন্তু কোনো ড্রপ আউট নেই, একজন ছিল, ওকেও আমরা নিয়ে আসতে পেরেছি আলটিমেটলি। ঠিক আছে, তাহলে লতা দাসের সাথে তোমরা অব্যাহত রাখবা, ওর খোঁজ খবর রাখবা, এবং ও যাতে পড়াশোনাটা আবার শুরু করতে পারে। তো আর ওর বাবার জন্য আমরা প্রে করব যাতে ওর বাবা সুস্থ হয়ে যায়। আর ঠিক আছে। আর বন্যা, তোমার অবস্থা কি? মামা? আমার মামার একটা হচ্ছে প্ল্যাটেলেট কালকে রাতের রিপোর্টে বাড়া মানে উপরের দিকে উঠা শুরু করছে, যাক, এখন এটাই হচ্ছে পজিটিভ। আর আজকে উনি কিছু সুস্থ হয়ে রিপোর্ট যাবেন। আসার কথা, এখনো আমার মানে আমি এখনো যোগাযোগ মানে জানতে পারি নাই, রিপোর্টগুলো রাত 10টার যাই পরে হোক, জানাবে এখন বলছে। আশা করি উনি সুস্থ হয়ে যাবেন, এটাই আমরা প্রার্থনা করি। সেটাই। ভালো থেকো তোমরা সবাই, নিজেদের যত্ন নিও। জি ম্যাম। ওকে, জি ম্যাম। আমি এন্ড করে আসসালামু দিচ্ছি। আলাইকুম ম্যাডাম। জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আপনি ভালো থাকেন আসসালামু ম্যাডাম। আলাইকুম ম্যাম। হ্যাঁ, নিশ্চয়ই। ওকে, বাই বাই, গুড নাইট, স্টে ওয়েল।